যে কোন জায়গাগুলোকে পড়বো, কোন জায়গাগুলো থেকে পড়ে কেমন ভাবে কোশ্চেন আসবে, সেইভাবে আমরা রেডি করবো। ঠিক আছে, চলো দেখো। সো ফটোসিনথেসিস এই টপিকটা হচ্ছে একেবারে নিউ নয়, তোমরা অলরেডি আগে পড়েছো। অ্যান্ড এই ফটোসিনথেসিস চ্যাপ্টারের মধ্যে কতগুলো বেসিক ইকুয়েশন তোমরা জানো, যেগুলো তোমরা অলরেডি আগেও পড়েছো। যেমন কি আমি তোমাদেরকে যদি বলি, ফটোসিনথেসিস সম্পর্কে তোমরা এইটুকু জেনেছো যে স্যার প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড নেয়, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে প্ল্যান্ট কি ইউজ করে, কার্বন ডাইঅক্সাইড তার সাথে সাথে ওরা জল ইউজ করে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের জলকে ইউজ করে ওরা ক্লোরোফিল আর সানলাইটকে ইউজ করে, দিয়ে কি বানায়, গ্লুকোজ C6H12O6, আর তার সাথে অক্সিজেন অ্যান্ড কিছুটা অ্যামাউন্ট অফ ওয়াটার। এটা ছিল ফটোসিনথেসিসের একটা বেসিক ইকুয়েশন, এবং এটার দ্বারা তোমরা বুঝতে পেরেছিলে যে ফটোসিনথেসিসে কি কি লাগে। এই স্টেপটা দেখেই বুঝতে পারছো তাহলে এটা কি, এটা কেমিক্যাল রিয়াকশন। তাহলে যদি কোনো এটা একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তার মানে কি, এটাকে বলতে পারি ফিজিওকেমিক্যাল প্রসেস বা জৈব রাসায়নিক প্রক্রিয়া। সো ফটোসিনথেসিসকে এই জন্য আমরা ফিজিওকেমিক্যাল প্রসেস বা জৈব রাসায়নিক প্রক্রিয়া বলে থাকি। বলতে পারলাম, যেখানে কি হয়, একটা প্ল্যান্ট বা উদ্ভিদ বেসিক্যালি সানলাইট এনার্জি অর্থাৎ লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে, এই যে লাইট এনার্জি এটাকে অ্যাবজর্ব করছে, অ্যান্ড কি ফরম্যাটে স্টোর করে রাখছে প্ল্যান্ট নিজের বডিতে, গ্লুকোজ ফরম্যাটে স্টোর করে রাখছে। তাহলে প্ল্যান্ট সানলাইটের এনার্জিটাকে ইউজ করছে অ্যান্ড গ্লুকোজ বানাচ্ছে, অ্যান্ড এই গ্লুকোজটাকে প্ল্যান্টের মধ্যে ডিফারেন্ট ফরম্যাটে স্টোর করছে। এবং এর জন্য ওর কি কি লাগে, না এর জন্য এর যেটা লাগে সেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে সানলাইট, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 3 নম্বর হচ্ছে ওয়াটার, অ্যান্ড এর ফলে যেটা ওরা প্রডিউস করে সেটা হচ্ছে অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। সো এটা ছিল ফটোসিনথেসিসের বেসিক ইকুয়েশন, এবং যেটাকে আমরা ফিজিও কেমিক্যাল, ফিজিও মানে কি, প্ল্যান্টের বডিতে হচ্ছে, কেমিক্যালস মিনস একটা কেমিক্যাল ইকুয়েশন। আশা করছি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে এটা ছিল একটা ফিজিওকেমিক্যাল প্রসেস। তাহলে ফটোসিনথেসিসের মেন কাজ কি? ফটোসিনথেসিসের মেন কাজ হচ্ছে স্যার ফুড বানানো। কেন আমরা জানি প্ল্যান্ট ফটোসিনথেসিস করে যে ফুডটা বানায়, সেই ফুডটাই কিন্তু আলটিমেট সোর্স। তো বেসিক্যালি ফটোসিনথেসিসের দুটো মেন কাজ, একটা হচ্ছে প্রোডাকশন অফ ফুড অ্যান্ড রিলিজ অফ অক্সিজেন। তো এই দুটো মেন কাজ হচ্ছে ফটোসিনথেসিসের মেন জিনিস। একটা হচ্ছে কি, আলটিমেট সোর্স অফ ফুড, ফুড বানানো অ্যান্ড অক্সিজেন। আমরা যাকেই দেখি না কেন, ডিরেক্টলি বলিস বা ইনডিরেক্টলি বলিস, সবাই কিন্তু ফুড প্ল্যান্টের উপর ডিপেন্ড। কেউ বলবে স্যার আমি ননভেজ খাই, বিকজ ননভেজ যে জিনিসটা খাচ্ছে সেই জিনিসটাও কিন্তু কোনো না কোনো ফুড কম্পোনেন্ট থেকেই এসছে, মানে কোনো না কোনো প্ল্যান্টই ওই ননভেজ যে, ধরো সাপোজ বলছিস চিকেন বা মাটন যেটা খেয়েছিস, তাহলে সেই গোট বলস বা সেই হেন বল, তারা কিন্তু ফুডটা কোনো প্ল্যান্টের থেকেই অবটেন করেছে। অ্যান্ড এই প্রসেসে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অক্সিজেন প্রোডাকশন হয়েছে। তাহলে এই দুটো ফটোসিনথেসিসের মেন ইম্পর্টেন্স বলতে পারলাম। এবার বিভিন্ন সায়েন্টিস্ট আছে যারা কি করেছিল, এই ফটোসিনথেসিসের উপর বেশ করে কতগুলো ইকুয়েশন দিয়েছে। কি বললাম, ডিফারেন্ট ডিফারেন্ট সায়েন্টিস্ট আছে যারা এই ফটোসিনথেসিসের উপর বেশ করে কতগুলো ইকুয়েশন ওরা দিয়েছে। চলো আমরা এক্সপেরিমেন্টগুলো একটু দেখি। বলছে কি দেখ, এটা হচ্ছে প্ল্যান্টের লিফ, এটা হচ্ছে কি প্ল্যান্টের লিফ। এই প্ল্যান্টের লিফের মধ্যে আমরা বেসিক জিনিস কি জানি, না প্ল্যান্টের লিফের মধ্যে আছে কে, না স্যার ক্লোরোফিল আছে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি স্যার প্ল্যান্টের লিফের মধ্যে কি থাকে, ক্লোরোফিল। তাহলে এই যে ক্লোরোফিল, এর কাজ কি, সানলাইট অ্যাবজর্ব করে। এর কাজ হচ্ছে কি, সানলাইটকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তাহলে এ যদি সানলাইটকে অ্যাবজর্ব করতে পারে, তার মানে সানলাইট অ্যাবজর্ব করলো। তো সানলাইট অ্যাবজর্ব করে ও কি বানায়, স্যার সানলাইট অ্যাবজর্ব করে ওটা কি গ্লুকোজ বানায়। এই গ্লুকোজটাকে কি ফরম্যাটে স্টোর করে, স্টার্চ ফরম্যাটে স্টোর করে। হলো। তাহলে প্ল্যান্ট ক্লোরোফিল আছে, সেটা দিয়ে সানলাইট অ্যাবজর্ব করলো, সানলাইট অ্যাবজর্ব করে গ্লুকোজ বানালো, এন্ড গ্লুকোজ দিয়ে সে স্টার্চ বানালো। আর স্টার্চটাকে প্ল্যান্টের মধ্যে কি করলো, সে কি করলো, স্টোর করে রেখে দিল। তাহলে এই স্টার্চকে কি করছে, স্টোর করে রাখছে। এবার আমার একটা কোশ্চেন, আচ্ছা প্ল্যান্ট যদি স্টার্চ স্টোর করে, তাহলে এতটা অব্দি প্ল্যান্টের মধ্যে ডান। এবার ভাব, তাহলে যেই জায়গাগুলোতে ক্লোরোফিল নেই, সাপোজ দেখ এই জায়গাগুলো, এগুলোতে তো ক্লোরোফিল নেই। তার মানে এই জায়গাগুলোতে ক্লোরোফিল নেই, দ্যাট মিনস এই জায়গাগুলোতে কোনো রকম ভাবে গ্লুকোজ প্রোডাকশন হবে না। আর গ্লুকোজ প্রোডাকশন যদি না হয়, তাহলে স্টার্চ প্রোডাকশনও হবে না। তাহলে গ্লুকোজ প্রোডাকশন না হলে স্টার্চ প্রোডাকশনও হবে না, আর স্টার্চ প্রোডাকশন না হলে
তাহলে এই জায়গাগুলো এবার তাহলে কালারের ব্যাপারটা কি আমরা জানি স্টার্চের সাথে যদি আমরা আয়োডিনকে মিক্সড করি তাহলে এ কি কালার নেই ব্লু কালার কি কালার নেই ব্লু কালার এবার যদি স্টার্চ না থাকে তাহলে আয়োডিন কি কালার দেয় নর্মাল তার ব্রাউন কালার দেয় মানে কোনো কালার চেঞ্জ করে না তার মানে যদি স্টার্চ থাকে তাহলে ব্লু কালার হবে যদি স্টার্চ না থাকে তাহলে ব্লু কালার হবে না তাহলে দেখ ভালো করে এটার দ্বারা আমি প্রুভ করছি দেখ তাহলে ভাব লক্ষ্য কর এই জায়গাটাতে ক্লোরোফিল আছে তাহলে ক্লোরোফিল আছে বলে এই জায়গায় সানলাইট অ্যাবজর্ব হয়েছে আর সানলাইট অ্যাবজর্ব হয়েছে বলে এই জায়গাটা দেখ ব্লু কালার নিয়েছে কেন ব্লু কালার নিয়েছে বিকজ এই জায়গায় ক্লোরোফিল গুলো সানলাইটকে অ্যাবজর্ব করতে পেরেছে কারণ এই জায়গাটা স্টার্চ প্রোডাকশন হয়েছে তাহলে এই জায়গাতে ক্লোরোফিল আছে বলে গ্লুকোজ প্রোডাকশন হয়েছে গ্লুকোজ প্রোডাকশন হয়েছে বলে স্টার্চ প্রোডাকশন হয়েছে স্টার্চ প্রোডাকশন হয়েছে বলে আয়োডিনের প্রেজেন্সে কালারটা ব্লু হয়েছে তাহলে এইরকম একটা লিফ দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করলাম যে প্ল্যান্টের লিফে স্টার্চ কি হয় স্টোর হয় বোঝাতে পারলাম এবং প্ল্যান্ট সানলাইটকে ইউজ করে ফর দা ফুড প্রোডাকশন নেক্সট চলে আয় একটা এক্সপেরিমেন্ট যেটাকে বলছি মোলস হাফ লিভ এক্সপেরিমেন্ট এই মোলস হাফ লিভ এক্সপেরিমেন্টটা কি ভালো করে একটা প্রিন্সিপাল মাথায় রাখবি সাপোজ ভাব এই যে কেওএইচ আছে এই কেওএইচ কি করে না এর কাজ হচ্ছে CO2 কে অ্যাবজর্ব করে কি করে না স্যার CO2 কে অ্যাবজর্ব করে তাহলে কেওএইচ যদি CO2 কে অ্যাবজর্ব করে নিতে পারে দ্যাট মিন্স তাহলে আমরা দেখব তাহলে কেওএইচ তো CO2 কে অ্যাবজর্ব করে নিচ্ছে তার মানে এর ভেতরে কোনো CO2 থাকবে না আমি কি বললাম কেওএইচ CO2 অ্যাবজর্ব করে তার মানে এর ভেতরে কোনো রকম CO2 নেই ওকে আমরা জানি প্ল্যান্টের ফটোসিনথেসিস করতে গেলে CO2 লাগে তার মানে এর ভেতরে এই জায়গাটার ভেতরে যদি CO2 না থাকে তার মানে এই জায়গা থেকে কোনো রকম ভাবে গ্লুকোজ প্রোডাকশন হবে না আর গ্লুকোজ প্রোডাকশন না হলে স্টার্চ প্রোডাকশন হবে না আচ্ছা স্টার্চ প্রোডাকশন না হলে আয়োডিনকে যদি আমি দিই তাহলে এই জায়গায় কি হচ্ছে না তাহলে এই পার্টিকুলার জায়গাটাতে গ্লুকোজ হচ্ছে না গ্লুকোজ না হতে স্টার্চ হচ্ছে না আর স্টার্চ না হতে কি হচ্ছে না যদি আমি আয়োডিন দিই ধর আমি এই জায়গাটাতে আয়োডিন দিলাম তাহলে যদি আমি আয়োডিন দিই আর এখানেও যদি আয়োডিন দিই তাহলে কি হবে এই জায়গাতে আয়োডিন কিন্তু কোনো কালার দেখাতে পারবে না কেন কারণ আমরা জানি স্টার্চের সাথে আয়োডিন মিক্স হলেই কি হয় ব্লু কালারটা নেয় তাহলে এখানে তো স্টার্চ প্রোডাকশনই হচ্ছে না এই ভেতরটায় তাহলে স্টার্চ যদি প্রোডাকশনই না হয় তাহলে ব্লু কালার হবে না তার জন্য এই ভেতরের জায়গাটা কি থাকবে এই ভেতরের জায়গাটা তখন তাহলে কি থাকবে যেমন ছিল তেমনই থাকবে বুঝতে পারলাম তাহলে এখানে কেউই ছিল যে কি করবে CO2 অ্যাবজর্ব করবে এই CO2 কি করবে গ্লুকোজ CO2 যেই অ্যাবজর্ব করে নেবে CO2 এর অ্যাবসেন্সে গ্লুকোজ প্রোডাকশন হবে না গ্লুকোজ না হলে স্টার্চ হবে না স্টার্চ না হলে আয়োডিনের প্রেজেন্সে ব্লু কালার হবে এই দেখ এই জায়গাটা ব্লু কালার হয়নি কেন নো স্টার্চ আর এই জায়গাটা ব্লু কালার হয়েছে বিকজ কেন স্টার্চ তাহলে স্টার্চ থাকলে ব্লু কালার নেবে আর স্টার্চ না থাকলে কোন রকম ব্লু কালার নেবে বোঝা গেছে তাহলে এর দ্বারা আমি কি দেখলাম তাহলে মোলস হাফলিক্স এক্সপেরিমেন্ট দিয়ে এটা ডিসকভার করেছিল কি মোলস এর এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কি ডিসকভার করলাম যে CO2 হচ্ছে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট কেন না CO2 ছাড়া তো ফটোসিনথেসিসের গ্লুকোজ স্টার্চ প্রোডাকশন হলো না কারণ এখানে কেউই তো CO2 অ্যাবজর্ব করে নিয়েছিল তার জন্য গ্লুকোজ হয়নি আর গ্লুকোজ হয়নি বলে স্টার্চ হয়নি আর স্টার্চ হয়নি বলে ব্লু কালারও হয়নি তার মানে CO2 দরকার CO2 ইজ দ্য এসেনশিয়াল ফর দ্য ফটোসিনথেসিস চলো আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যাই নেক্সট এক্সপেরিমেন্ট থেকে আমি তোমাদেরকে বলি এখান থেকে জেনারেলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি এখান থেকে শুধুমাত্র অক্সিজেন আছে যে কে ডিসকভার করেছিল জোসেফ প্রিস্টিলে ডিসকভার করেছিল কি অক্সিজেন কি না প্ল্যান্ট অক্সিজেন প্রডিউস করতে পারে তাহলে জোসেফ প্রিস্টিলে কি ডিসকভার করেছিল প্রিস্টিলে ডিসকভার করেছিল অক্সিজেন এটা মাথায় রাখবে জাস্ট এই জায়গাটা পরীক্ষা তোমাদের আসে ঠিক আছে এখানে আরেকটা কথা বলি ক্যান্ডেলের একটা এক্সপেরিমেন্ট করেছিল দেখো এখানে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা র্যাট বেসিক্যালি এখানে একটা ক্যান্ডেল আছে তো আমরা জানি আমরা বেসিক কি জানি যে এ কি ইউজ করবে রেসপিরেশন করবে তার জন্য অক্সিজেন লাগবে আর আবার আগুন জ্বলতে গেলেও কি লাগে অক্সিজেন লাগে তার মানে ভেতরের মধ্যে অক্সিজেন এই আগুন জ্বালাতে গেলেও ইউজ হয়ে যাচ্ছে আবার এই ব্রিদিং
করেও ইউজ করে দিচ্ছে, তার মানে ভেতরে অক্সিজেন এখন কমে গেছে। এবার অক্সিজেন কমে গেছে বলে দেখ আগুনটাও নিভে গেছে আর ইঁদুরটাও মরে গেছে। হলো। পরের এক্সপেরিমেন্টে দেখ, আচ্ছা এ অক্সিজেন নেবে, এও অক্সিজেন নেবে, ভালো কথা, কিন্তু তাহলে এরা অক্সিজেন নিলে কি প্রডিউস করবে? তাহলে এরা প্রডিউস করছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে কে? এই প্ল্যান্টটা। অ্যান্ড প্ল্যান্ট কি প্রডিউস করছে? অক্সিজেন। তার মানে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছিল সেটা ইউজড হয়ে গেল, আর যে অক্সিজেনটা প্রডিউস হচ্ছিল সেটা আবার ইউজড হয়ে গেল। তার মানে কখনো অক্সিজেনের ডিফিসিয়েন্সি হবে না। কি বললাম আবার একবার বলি, এ অক্সিজেন প্রডিউস করলো প্ল্যান্টটা, সেই অক্সিজেনটা ক্যান্ডেলের জ্বালানোর জন্য ব্যবহার হয়ে গেল, আর ক্যান্ডেল বা র্যাটের জন্য, র্যাটের সার্ভাইভের জন্য যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে সেটা কি হচ্ছে প্ল্যান্ট নিজে ইউজ করে নিচ্ছে। বোঝা গেছে? তাহলে এই জন্য দেখ পরের স্টেপে দেখ সবাই বেঁচে আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে জোসেফ প্রিস্টলে ডিসকভার করেছিল কি? জোসেফ প্রিস্টলের কনসেপ্ট ছিল হচ্ছে অক্সিজেন ইজ দ্য এসেনশিয়াল ফর, অক্সিজেন ইজ দ্য প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। হয়েছে? তারপরে চলে আয় জোসেফ প্রিস্টলের এই এক্সপেরিমেন্ট। এরপরে চলে আয় জ্যান ইঞ্জেনহাউস। এ কি করেছিল? এই অ্যাকোয়াটিক, এখান থেকে যে কোশ্চেনটা আসে যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট কে করেছিল? কি বলবি? স্যার জ্যান ইঞ্জেনহাউস। কি করেছিল? স্যার অ্যাকোয়াটিক প্ল্যান্ট। যে প্ল্যান্টটা ছিল অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে জলে যে প্ল্যান্টগুলো। তাহলে এবং আর কি বলেছিল? সে বলেছিল তার কনসেপ্টটা ছিল হচ্ছে সানলাইট ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। তার মানে সানলাইটটাকে এসেনশিয়াল। তাহলে কে বলেছিল সানলাইট এসেনশিয়াল? এক্সামে জিজ্ঞেস করতে পারে। তোমরা কি বলবি? স্যার জ্যান ইঞ্জেনহাউস। এবং এ আরেকটা কথা বলেছিল যে অনলি দ্য গ্রিন প্ল্যান্ট রিলিজ অক্সিজেন। অনলি গ্রিন প্ল্যান্টগুলোই অক্সিজেন রিলিজ করতে পারে। তো এই দুটো কনসেপ্ট এখান থেকে পরীক্ষা আছে। ঠিক আছে? এবার চলে আসছে জুলিয়াস বন সেক্স। জুলিয়াস বন সেক্স কি করেছে? এই কি করছে? দ্য প্রোডাকশন অফ গ্লুকোজ ইজ দ্য প্রোডাকশন প্রডিউসড when the plants grow and usually stored in the form of starch। তাহলে প্ল্যান্ট যে স্টার্চ ফর্ম করছে আর এটাকে যে স্টোর করছে, এটা কে বলেছিল? এই কথাটা কে বলেছে? না, এই কথাটা বলেছে হচ্ছে আমাদের জুলিয়াস বন স্যাক্স। বোঝা গেছে? নেক্সট, অ্যান্ড প্ল্যান্টের মধ্যে আরেকটা জিনিস আছে যে ক্লোরোফিল কে প্রডিউস, ক্লোরোফিল কোথায় থাকে? প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টে থাকে। আর গ্লুকোজ কে বানায়? প্ল্যান্টের গ্রিন পার্ট বানায়। এই তিনটে জিনিস মাথায় রাখো। তাহলে জুলিয়াস বন স্যাকের এক্সপেরিমেন্ট থেকে আমরা তিনটে জিনিস এক্সামে আসে। একটা হচ্ছে স্যার প্রোডাকশন অফ স্টার্চ, গ্লুকোজ প্রডিউস করে যেটাকে স্টোর কি ফরম্যাটে করে? স্টার্চ ফরম্যাটে করে। আর ক্লোরোফিল কোথায় আছে? স্যার ক্লোরোপ্লাস্টে আছে। আর এই গ্লুকোজ কোথায় কোথায় তৈরি হয়? না প্ল্যান্টের গ্রিন পার্ট। এই যে আমি লিখে দিয়েছি দেখ, সানলাইট ইউজড হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ইউজড হচ্ছে, ওয়াটার ইউজড হচ্ছে, প্রডিউস কি হচ্ছে? অক্সিজেন আর গ্লুকোজ। ওকে, তাহলে এইগুলো ছিল আমাদের এক্সপেরিমেন্ট। এরপরে দেখ টি.ডব্লিউ. এঞ্জেলম্যান বলে একটা সায়েন্টিস্ট আছে, যার একটা এক্সপেরিমেন্ট। এরা কি করেছে? এরা জাস্ট প্রুভ করার চেষ্টা করেছে যে ফটোসিনথেসিসের জন্য কি কি লাগে। হয়েছে? এ কি নিয়ে বলছে? এ বলছে যে প্ল্যান্টের ফটোসিনথেসিসের উপর ক্ল্যাডোফোরা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিল। কার উপর এক্সপেরিমেন্ট করেছিল? ক্ল্যাডোফোরা। ক্ল্যাডোফোরা কি? একটা অ্যালগি বা সবুজ শৈবাল। এই গ্রিন অ্যালগি বা ক্ল্যাডোফোরা নিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল, বলছে দেখ তুই একটু ভালো করে লক্ষ্য কর, এই যে ছবিটা আছে তোদের, তোদের যে এই ছবিটা আছে, এই ছবিটা দেখ, এটা কি গ্রিন অ্যালগি একটা? তাহলে এই গ্রিন অ্যালগি এটা তো ফটোসিনথেসিস করবে। তাহলে এ যদি ফটোসিনথেসিস করে, দেখা যাচ্ছে যে এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোর নাম কি বললাম? এটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। আচ্ছা অ্যারোবিক মানে কি? এদের কি লাগবে? এদের অক্সিজেন লাগবে। এদের কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি বললাম? এদের অক্সিজেন লাগবে, এরা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? আর এরাও কি না, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, এদেরও অক্সিজেন লাগে। তার মানে অ্যারোবিক ব্যাকটেরিয়া যেখানে থাকবে তাদের কি লাগে? অক্সিজেন লাগে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে তাহলে নিশ্চয়ই এখানে অক্সিজেন বেশি, নাহলে এখানে অ্যারোবিক ব্যাকটেরিয়া তো বেশি কেন? আবার একই রকম ভাবে এখানেও নিশ্চয়ই অক্সিজেন বেশি, নাহলে এখানে অ্যারোবিক ব্যাকটেরিয়া বেশি কেন? তার মানে অ্যারোবিক ব্যাকটেরিয়া যেখানে বেশি,
বা অ্যারোবিক মানে কি এয়ার মানে বাতাস সবার শোষণ করে। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যারোবিক এরিয়ায় আছে তার মানে কি ওই জায়গাটাতে অক্সিজেন প্রোডাকশন বেশি, তার মানে অক্সিজেনটা বানায় কি অ্যালগি বানায়, তার মানে নিশ্চয়ই এই অ্যালগি এই জায়গাটাতে প্রচুর অক্সিজেন প্রডিউস করেছে এন্ড এই জায়গাটাতেও প্রচুর অক্সিজেন প্রডিউস করেছে, তার মানে এই দুটো জায়গায় অক্সিজেন প্রোডাকশন বেশি হয়েছে, তার জন্য ব্যাকটেরিয়া এখানে বেশি। এবার তুই একটু ভালো করে লক্ষ্য কর কালারটা কি, এই দিকের কালারটা হচ্ছে ব্লু আর এই দিকের কালারটা হচ্ছে রেড। তার মানে কি বুঝতে পারলাম যে প্ল্যান্ট তার ফটোসিনথেসিস করতে কোন আলো পছন্দ করছে, একটা হচ্ছে ব্লু লাইট এন্ড অ্যানাদার ওয়ান ইজ রেড লাইট, ওয়ান ইজ ব্লু লাইট অ্যানাদার ইজ রেড লাইট। তাহলে প্ল্যান্ট ফটোসিনথেসিস করার জন্য এই দুটো আলোকে ব্যবহার করছে, মানে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হচ্ছে। তার মানে কি প্ল্যান্ট অ্যাবজর্ব তো সবকটাই করছে কিন্তু ফটোসিনথেসিস কোনটাতে ভালো করছে, ব্লু আর রেড লাইট, তাকে বলা হয় অ্যাকশন স্পেক্ট্রাম। অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর অ্যাকশন স্পেকট্রাম নিয়ে কনসেপ্ট কে দিয়েছে, তুই কি বলবি টিডব্লিউ এঞ্জেল। বাংলায় বলা হয় শোষণ মণ্ডলী বা কার্যমণ্ডলী। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রাম বা অ্যাকশন স্পেকট্রামের উপর এক্সপেরিমেন্ট কে দিয়েছিল, টিডব্লিউ এঞ্জেল। এবার চলে আসছি আমরা পরের স্টেপ। প্ল্যান্ট ফটোসিনথেসিস করে কার্বন ডাইঅক্সাইড ইউজ করে, জল ইউজ করে, লাইট ইউজ করে, ক্লোরোফিল ইউজ করে, গ্লুকোজ প্রডিউস করে, অক্সিজেন প্রডিউস করে, এগুলো তো আমরা জানি আগেও পড়ে ফেলেছি। আমরা চলে আসছি ভ্যান নেলের এক্সপেরিমেন্ট। ভ্যান নেল কি বলছে, ও কার উপর এক্সপেরিমেন্ট করেছে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে পার্পেল আর গ্রিন সালফার পর ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্ট কি করেছে, পার্পেল আর গ্রিন সালফার ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্ট কে করেছে, তুই কি বলবি, স্যার ভন নেল। এই ভ্যান নেল কি বলেছে যে ফটোসিনথেসিস করার জন্য জল এসেনশিয়াল নয়, মানে জল লাগবে না, যে কোনো হাইড্রোজেন ক্যারিয়ার হলে চলবে। কারণ আমার কি, আমি টার্গেট কি আমার গ্লুকোজ বানানো, তো কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানাতে গেলে আমার কি করতে হবে, হাইড্রোজেন দিতে হবে, তো যে কোনো একটা হাইড্রোজেন ডোনার হলে চলবে। তো ভ্যান নেলের এক্সপেরিমেন্ট অনুযায়ী কি বলছে, আমাদের একটা হাইড্রোজেন ডোনার দরকার যেটা কি করবে ফটোসিনথেসিসটা করতে হেল্প করবে। এই ছিল ফটোসিনথেসিসের টোটাল গল্প, হয়েছে। তাহলে এখান থেকে পরীক্ষার কোশ্চেন কি আছে একটু দেখে নি। এখান থেকে পরীক্ষার কোশ্চেন হিসেবে তোকে কেস বেস কোশ্চেন বা কম্পিটেন্সি বেস কোশ্চেন দিতে পারে, লাইক বলতে পারে যে ভেজিটেটিভ লিভের আয়োডিনের এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন দিতে পারে যে স্টার্চের সাথে আয়োডিন হলে ব্লু কালার নিচ্ছে, বা বললো একটা লিভকে নিয়ে তুমি স্টাডি করছো, একটা লিভকে নিয়ে আয়োডিন সলিউশন দেওয়া হলো, লিভটা হোয়াইট কালারের লিভ, তখন তুই কি বলবি এর কালার কি হবে, তুই বলবি স্যার ব্রাউনই হবে, বিকজ স্যার এর মধ্যে কোনো স্টার্চ প্রোডাকশন হয়নি, বিকজ লিভটাই তো আপনি বললেন হোয়াইট কালার, তো হোয়াইট কালার লিভ মানে কি ওর মধ্যে কোনো ক্লোরোফিল নেই, তাহলে ক্লোরোফিল যদি না থাকে তাহলে তো ফটোসিনথেসিস হবে না, আর ফটোসিনথেসিস না হলে গ্লুকোজ প্রোডাকশন হবে না। এখান থেকে আসতে পারে মোল সাপ্লাই এক্সপেরিমেন্ট, কার্বন ডাইঅক্সাইড এসেনশিয়াল এটা কে বলেছিল, কেওএইচ কি করে, পিস্টিলে কি বলেছিল অক্সিজেন প্রোডাকশন, বা ক্যান্ডেল এক্সপেরিমেন্টটা বার্নিং ক্যান্ডেল এক্সপেরিমেন্টটা কে দিয়েছিল, বলবি জোসেফ পিস্টিলে। তারপরে বলবি সানলাইট এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস জ্যান ইঞ্জিন হাউস, আর প্ল্যান্ট যে অক্সিজেন রিলিজ করে এটাও ইঞ্জিন হাউস, আছে। তাহলে এগুলো আসতে পারে এক্সামে। বা জুলিয়াস বন্ড সেক্স কি করেছিল, বেসিক্যালি স্টার্চ বানিয়েছিল, যে স্টার্চ প্ল্যান্টের মধ্যে স্টোর থাকে আর ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে আর প্ল্যান্ট গ্লুকোজ বানাতে পারে। আর টিডব্লিউ এনজাইমের থেকে ক্লাইডোফোরা অ্যালকিনের নাম পড়বি, অ্যাবজর্প মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর অ্যাকশন স্পেকট্রামের মধ্যে ডিফারেন্স পড়বি, এগুলো এরপরে চলে। আর ভ্যান নেল কি করেছিল ক্লাইডোফোরা আর তোর হচ্ছে ক্লাইডোফোরা বলছি পার্পেল আর গ্রিন সালফার ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্ট করে বলেছিল যে প্ল্যান্টের ফটোসিনথেসিসের ক্ষেত্রে ওয়াটার ইজ নট এসেনশিয়াল, জল না হলে চলবে।
এবার চলে হয় ফটোসিনথেসিস হয় কোথায়? ফটোসিনথেসিস হয় হচ্ছে কোথায়? ক্লোরোপ্লাস্ট। কোথায় ফটোসিনথেসিস? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কোথায়? বেসিক্যালি প্ল্যান্টের আমরা জানি ফটোসিনথেসিস হয় ক্লোরোপ্লাস্টে। গ্রিন লিফে হবে অ্যান্ড আদার গ্রিন পার্ট, মানে যে কোনো গ্রিন পার্ট। গ্রিন পার্ট মানে কি? যেখানে ক্লোরোফিল থাকবে। তাহলে যেখানে যেখানে ক্লোরোফিল থাকবে সেখানে সেখানে ফটোসিনথেসিস হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোথায় থাকে? মেসোফিল সেলের মধ্যে থাকে, আমরা জানি মেসোফিল সেল, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রচুর নাম্বার অ্যামাউন্টে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেয়, পরীক্ষার স্ট্রাকচার দিতে পারে। এই দুটো মেমব্রেন, বাইরের দিকটা আউটার, ভেতরের দিকটা ইনার। ভেতরে এরকম করে যে খুচরো পয়সা কয়েনের মতো করে পরপর সাজানো আছে না, এটাকে বলা হয় গ্রানাম। আর এটাকে একসাথে কি বলা হয়? গ্রানাম। এক একটাকে কি বলা হচ্ছে? গ্রানাম। আর সবকটাকে একসাথে কি বলেছে? গ্রানাম। হয়েছে? আচ্ছা, এবার বলে দিই এর মেমব্রেন আর এইগুলোকে কি বলে, এই যে কানেকশন গুলো এগুলোকে বলা হয় গ্রানুল ল্যামেলি। এগুলো বলা হয় গ্রানুল ল্যামেলি। আর এর ভেতরে একটা লিকুইড থাকে তার নাম হচ্ছে স্ট্রোমা, তোরা জানিস। আর ভেতরে ছোট ছোট গ্র্যানুল থাকে যার নাম রাইবোসোম। এর মধ্যে সেলফ রাইবোসোম আর সেলফ ডিএনএ থাকে। কার মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। চলো এবার আসছে থাইলাকয়েডটা হচ্ছে বেসিক্যালি এই এক একটা হচ্ছে থাইলাকয়েড, এক একটা সিঙ্গেল হচ্ছে থাইলাকয়েড, আর টোটালটা হচ্ছে গ্রানাম। এই এক একটা সিঙ্গেল হচ্ছে থাইলাকয়েড, টোটালটা হচ্ছে গ্রানাম। আর টোটাল এই পুরোটা হচ্ছে কি? গ্রানাম। তোরা শুনতে পাচ্ছিস না? নেক্সট, তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার আমরা বলে ফেললাম। তাহলে ক্লোরোপ্লাস্টের বাইরের দিকে একটা মেমব্রেন, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ভেতরে একটা স্ট্রোমা, এগুলো হচ্ছে গ্রানাম। এক একটা হচ্ছে থাইলাকয়েড। আর টোটালটাকে একসাথে বলছি আমরা কি? গ্রানা। আর ভেতরে ছোট ছোট রাইবোসোমও আছে, স্টার্চ গ্র্যানিউলও আছে, লিপিড ড্রপলেটস আছে অ্যান্ড ডিএনএও থাকে। এই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে হয়টা কি? এর মধ্যে প্ল্যান্টের ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশন আমরা একটু বাদেই পড়বো, লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন। এবার আসছি পিগমেন্ট সিস্টেম। দেখ, পিগমেন্ট সিস্টেম বলতে গেলে না, টোটাল প্ল্যান্টের মধ্যে না টোটাল এই ক রকমের পিগমেন্ট, যার মধ্যে সবচেয়ে এসেনশিয়াল বা ইম্পর্টেন্ট পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। এ হচ্ছে মেন পিগমেন্ট। কেন? না, এ সানলাইট অ্যাবজর্ব করতে পারে। তাহলে সানলাইট অ্যাবজর্ব কে করতে পারে? ক্লোরোফিল এ। তাহলে সানলাইট অ্যাবজর্ব করতে পারছে হচ্ছে ক্লোরোফিল এ। বাকি আদার যে পিগমেন্ট গুলো আছে লাইক ক্লোরোফিল বি, xanthophyll এন্ড ক্যারোটিনয়েডস, দিস আর দা অ্যাকচুয়ালি এগুলো কি? অ্যাক্সেসরি পিগমেন্ট। মানে ভাব একটা কাজের জন্য যেমন একটা প্রধান লোক লাগবে আর বাকিগুলোকে অ্যাসিস্ট্যান্ট টাইপের, ঠিক এখানে ক্লোরোফিল এ হচ্ছে মেন লোক, আর বি, xanthophyll আর ক্যারোটিন হচ্ছে, এগুলো হচ্ছে সব অ্যাসিস্ট্যান্ট। তাহলে এরা কি করে? এরা ক্লোরোফিল এ কে হেল্প করে। কাকে হেল্প করে? ক্লোরোফিল এ। তাহলে বোঝা গেল, তাহলে ক্লোরোফিল এ হচ্ছে মেন পিগমেন্ট আর বাকিগুলো হচ্ছে সব অ্যাসিস্ট্যান্ট। বোঝা গেছে? এবার চলে আসছি ফাংশন। ফটোসিনথেসিস এ তে, ফটোসিনথেসিসে দেখবো আমরা ক্লোরোফিল এ লাইট অ্যাবজর্ব করছে ডাইরেক্ট, এই জায়গায় লেখা আছে যে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ ট্রান্সফার এনার্জি দ্য ক্লোরোফিল এ। তাহলে ফটোসিনথেসিসে দেখা যাচ্ছে এরা এনার্জি ট্রান্সফার করতে পারে। কিন্তু ফটোতে ক্লোরোফিল এর ফাংশন, এর ফাংশন কি? ফটোসিনথেসিসে লাইট এনার্জিটাকে অ্যাবজর্ব করে, ট্রান্সফার দ্য এনার্জি। মানে কি ট্রান্সফার দ্য এনার্জি? মানে কি সানলাইট এনার্জি। তাহলে সানলাইটের এনার্জিটাকে ও কিসে কনভার্ট করবে? ক্লোরোফিলে কি করে? ও হচ্ছে ফুডে কনভার্ট করবে, ফুডের মধ্যে ট্রান্সফার করবে। তাহলে ফটোসিনথেসিসের ক্ষেত্রে সানলাইটের এনার্জিটা কনভার্ট হচ্ছে ফুডে। এবার আমরা আসি বাকিগুলো তাহলে কি করে। তাহলে এই যে ক্লোরোফিল এর, হয় আমি বুঝলাম, আপনি বললেন যে ভালো, তাহলে এরা কি কিছু কাজ করে না? এরা কি কিছু কাজ করে না? এরা কি করছে তাহলে? বলছে ক্যারোটিনয়েড মানে ক্যারোটিন জাতীয় ফিল, এরা কি করছে? না, এরা হেল্প করছে। মানে ভেবে নে একজন হচ্ছে প্রধান লোক ক্লোরোফিল এ,
আর তাকে হেল্প করার জন্য কারা কারা আছে? ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো। ফটোসিনথেসিসের এবার আমরা আসবো সাইট আর পিগমেন্ট। ফটোসিনথেসিস হয় কোথায়? দেখ, ভালো করে লক্ষ্য কর। দেখ, ক্লোরোফিল এ কোনটা? এই ছবিটা দেখ, এই গ্রাফটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে অনেক সময়। দেখ, এই গ্রিন কালারটা কি বলতো? ক্লোরোফিল বি। আর এই ব্লু কালারটা ক্লোরোফিল এ। তাহলে এটা ক্লোরোফিল এ, এটা ক্লোরোফিল বি, আর এটা কি? এইটা হচ্ছে ক্যারোটিনয়েড। আমরা জানি টোটাল তিন রকমের: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আর ক্যারোটিনয়েড। ঠিক আছে? এই ক্লোরোফিল এ হচ্ছে মেন পিগমেন্ট। তাহলে দেখা যাচ্ছে, দেখ, এই ক্লোরোফিল এ এখানে, আর ক্লোরোফিল বি তার পাশে, ক্যারোটিনয়েড তার পাশে। এবার দেখ, যেখানে যেখানে ক্লোরোফিল এ বেড়েছে সেখানে সেখানে দেখ ফটোসিনথেসিস রেটও বেড়েছে না? দেখ, এই নিচে লাস্ট ছবিটা দেখ, এটা ক্লোরোফিল এ উপরে উঠে গেছে, দেখ ফটোসিনথেসিস উপরে উঠে গেছে। ক্লোরোফিল এ উঠে গেছে ফটোসিনথেসিস উঠে গেছে। তাহলে ক্লোরোফিল এ কোন জায়গায় উঠেছে? 750 এর কাছে উঠেছে, আর একটা 200 উঠেছে। তার মানে 750 এর যে জায়গাটা, মানে এই যে 750 মানে 700, অ্যারাউন্ড 700, 700 তে একটা উঠেছে, আর এটা হচ্ছে তোর 400 কাছাকাছি উঠেছে। তাহলে এই যে 400 কাছাকাছি যে জায়গাটা দেখলাম, মানে এইটা, এইটা কি? ব্লু লাইট। আর এইটা কি? 700 কাছাকাছি জায়গাটা, সেটা হচ্ছে কি? রেড লাইট। তার মানে বলতে পারলাম ক্লোরোফিলে দুটো লাইটকে অ্যাবজর্ব করতে পারে, একটা ব্লু একটা রেড। আবার বলি, প্ল্যান্ট লাইট, অনেক রকম লাইটকে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু কোন লাইটে ফটোসিনথেসিস ভালো করে সেটা আমরা ডিটারমাইন করি। দেখো, বলছে এটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা হচ্ছে ক্লোরোফিল বি, এটা হচ্ছে ক্যারোটিনয়েডস। হলো, এটা আমরা পিগমেন্ট দিয়ে দিলাম। এবার রেজাল্ট দেখছি, যেখানে যেখানে এই ক্লোরোফিল এ আছে সেখানে ফটোসিনথেসিস বেশি, যেখানে ক্লোরোফিল এ কম সেখানে ফটোসিনথেসিস কম, যেখানে, তারপরে হচ্ছে যেখানে এ হচ্ছে আবার বেড়েছে সেখানে আবার ফটোসিনথেসিস বেড়ে গেছে। এগুলো কেন? বলছি কেন? না, এর পেছনে রিজন হচ্ছে, দেখ, তার মানে কি, এ যেখানে যেখানে বেড়েছে ফটোসিনথেসিস সেখানে সেখানে বেড়েছে। দেখ, এ এখানে পিক নিয়েছে বলে ফটোসিনথেসিস এখানে পিক নিয়ে নিয়েছে, দেখ উঁচু হয়ে গেছে। আবার এখানেও দেখ, এ পিক নিয়েছে ফটোসিনথেসিস, তার মানে কি, ক্লোরোফিল এ যেখানে বাড়বে ফটোসিনথেসিস সেখানে বাড়বে। তার মানে বলতে পারি ক্লোরোফিল এ ইজ দ্য মেন পিগমেন্ট, বলতেই পারি। এবার তুই বলবি স্যার, তাহলে তো ক্লোরোফিল এর মতো করে করেই চলতো, মানে গ্রাফটা ঠিক আপনি এরকম ভাবে আঁকতে পারতেন, কালো গ্রাফটা। আপনি এই জায়গাটা এরকম করে এদিকে করে দিয়েছেন কেন? দেখ, তাহলে কি বললাম, এই যে ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল ছিল, এই যে বাকি পিগমেন্ট গুলো, এই যে ক্লোরোফিল বি আর ক্যারোটিন, এরা কি করেছে? এইখানে হেল্প করেছে, এই জায়গাটা কি করেছে? হেল্প করেছে, যার জন্য কি হচ্ছে, এই জায়গায় লাইট সুইটেবল না হওয়া সত্ত্বেও ফটোসিনথেসিস হয়েছে। এই জায়গাটাতে লাইট সুইটেবল না হওয়া সত্ত্বেও, বা কার্বন ডাই সুইটেবল না হওয়া সত্ত্বেও, বা ক্লোরোফিল এ সুইটেবল না হওয়া সত্ত্বেও ফটোসিনথেসিস হয়েছে। করালো কে? না, প্ল্যান্ট। তাহলে ডিফারেন্স কি? অ্যাবজর্পশন স্পেকট্রাম আর অ্যাবসেন্স স্পেকট্রাম। অ্যাবজর্পশন মানে হচ্ছে যে ওয়েভলেন্থের সানলাইটকে প্ল্যান্ট অ্যাবজর্ব করে, মানে শোষণ করে, তাকে অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ মানে বলে। আর যে ওয়েভলেন্থের লাইট প্ল্যান্ট সবচেয়ে বেশি কি প্রোডাকশন করতে পারে, না অক্সিজেন প্রোডাকশন করতে পারে, তাকে বলবো অ্যাকশন স্পেকট্রাম। লাইক দেখ, ক্লোরোফিল এর আলোতে ফটোসিনথেসিস সবচেয়ে বেশি হয়েছে, আবার শুরুতেও আবার শেষে। তার মানে বলতে পারি ক্লোরোফিল এ হচ্ছে মেন পিগমেন্ট। এই পিগমেন্টেশনের উপর বেশ, তাহলে পিগমেন্ট ক রকমের দেখলাম? তাহলে আমরা দেখলাম যে স্যার পিগমেন্ট হচ্ছে টোটাল হচ্ছে দু রকম। চলো আমরা দেখি। তাহলে পিগমেন্টকে বেসিসে আমরা করলাম, এটা ছিল আমাদের পিগমেন্ট। এই পিগমেন্টের মধ্যে দুটো পিগমেন্ট হলো, একটা মেন পিগমেন্ট, একটা অ্যাক্সেসরি পিগমেন্ট মানে অ্যাসিস্ট্যান্ট। মেনটাকে দেখলাম ক্লোরোফিল এ, মানে এ চেঞ্জ হয়ে গেলে বাকিগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অ্যাসিস্ট্যান্ট কারা? বি, ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস এর মধ্যে কারা কারা পড়ে? ক্যারোটিন আর জ্যান্থোফিল, আমরা আগেও পড়েছি। এবার বলি, এই ক্লোরোফিলে দুটো ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করতে পারে, একটা হচ্ছে 680, একটা হচ্ছে 700। এই 700 ন্যানোমিটার হলে
তখন তাকে আমরা কি বলি, পিএস ওয়ান 680 হলে পিএস টু। এবার আসছে কেন, কেন এই নাম পিএস ওয়ান পিএস টু, বা হোয়াট ইজ পিএস। এবার আসছে দেখ, পিএস এর মানে হচ্ছে ফটো সিস্টেম। পিএস এর মানে কি, ফটো সিস্টেম। ফটো সিস্টেম। আচ্ছা, ফটো সিস্টেম জিনিসটা কি দিয়ে বানানো, পিগমেন্ট দিয়ে বানানো। ফটো সিস্টেম কি দিয়ে বানানো, যতগুলো পিগমেন্ট আছে সবকটা পিগমেন্ট দিয়ে বানানোকে ফটো সিস্টেম। তার মানে কি আছে ফটো সিস্টেমের মধ্যে, ক্লোরোফিল এ আছে, বি আছে, ক্যারোটিনয়েডস আছে, হয়েছে। এবার তুই বলবি স্যার ক্লোরোফিল এ তো 680 হয় 700 হয়, ঠিক আছে, তাহলে ক্লোরোফিল এর ভিত্তিতে একটা 680 একটা 700, তাহলে 680টাকে আমরা করে দিলাম ফটো সিস্টেম বা পিএস টু, আর এটাকে করে দিলাম পিএস ওয়ান। তার মানে কার উপর ভিত্তি করে আমরা পিএস ওয়ান পিএস টু করছি, এর অ্যাবজর্ব করা লাইটের উপর বেশ করে। আমি আবার বলছি, ফটো সিস্টেম পিগমেন্ট ক রকমের বা রঞ্জক ক রকমের, দু রকমের। কি কি, একটা মেন পিগমেন্ট বা প্রধান, একটা অ্যাক্সেসরি। মেনটা কোনটা, এ, আর অ্যাক্সেসরি কোনটা, হেল্পার কোনটা, বি আর ক্যারোটিন, হয়েছে। এবার চলে এই এ দু রকমের লাইটকে অ্যাবজর্ব করতে পারে, একটা 680, একটা 700, হয়েছে। এবার ফটো সিস্টেমের ক্ষেত্রে কি দেখছি, ফটো সিস্টেম বা পিএস কোনটাকে বলে না, যার মধ্যে এ, বি আর ক্যারোটিনয়েড থাকে। ফটো সিস্টেমের মধ্যে কাকে বলছি না, যার মধ্যে এ, বি আর ক্যারোটিনয়েড থাকে। এবার তাহলে ফটো সিস্টেমের মধ্যে দুটো এ আছে, বি আছে, ক্যারোটিনয়েড আছে। এবার বি আর ক্যারোটিনয়েড কোনো ভাগ নেই, কিন্তু এর দু রকম আছে। এ বলছে আমি 680 ইউজ করতে পারি, আবার 700 ইউজ করতে পারি। তার জন্য এর ভিত্তিতে আমরা দুটো জিনিস করছি, একটা পিএস ওয়ান আর একটা পিএস টু। পিএস ওয়ানে তাহলে কি থাকবে, এ 700 হলো, তারপরে বি ক্যারোটিনয়েডস। তাহলে এটা হচ্ছে কি পিএস ওয়ান। একই রকম ভাবে পিএস টু তে কি কি থাকবে, এ 680 প্লাস বি প্লাস ক্যারোটিনয়েড। তার মানে বি আর ক্যারোটিনয়েড দুজনেরই সেম, বি আর ক্যারোটিনয়েডস দুজনেরই সেম, এরও সেম এরও সেম, বাট ডিফারেন্সটা কোথায়, এ তে। তাহলে পিএস ওয়ান পিএস টু এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি, গঠনগতভাবে কি ধরনের ডিফারেন্স আসবে বা স্ট্রাকচারাল ডিফারেন্স। আমরা রেড লাইটটাকে দেখছি, জেনারেলি প্ল্যান্টের মধ্যে দু রকমের লাইট দেয়, একটা ব্লু আরেকটা হচ্ছে রেড, হলো। তাহলে জেনারেলি দেখা যায় প্ল্যান্ট ব্লু আলোর থেকে রেড আলো বেশি পছন্দ করে। তো রেডের পার্সপেক্টিভে আমরা এই বিয়েটা বানিয়েছি, বোঝা গেছে। এখানে 680 হচ্ছে রেডের মধ্যে। এবার চলে আসছি আমরা, তাহলে তাহলে ফটো সিস্টেমের মধ্যে তাহলে কি কি আসলো, তাহলে পিএস ওয়ান এর মধ্যে আমরা দেখছি যে পিএস ওয়ান যেটা আছে তার মধ্যে কি দেখলাম না, পিএস ওয়ান এর মধ্যে কি কি আছে না, একটা হচ্ছে এ 700, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে কার্টিনয়েডস। তাহলে এ 700টা তো মেন, আর তারপরে বি আর সি, টোটালটা পিএস ওয়ান। তাহলে আমি লিখতে পারি পিএস ওয়ান ইকুয়াল টু ক্লোরোফিল এ প্লাস বি প্লাস ক্যারোটিনয়েড। এবার ক্লোরোফিল এ কে আমরা বলি রিঅ্যাকশন সেন্টার, আর বি আর ক্যারোটিনয়েড কে কি বলি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, হয়েছে। তার মানে আমি বলতে পারি একটা ফটো সিস্টেম কি হতে পারে, রিঅ্যাকশন সেন্টার আর এলএইচসি দিয়ে বানানো বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আরেকবার বলছি, দেখ দেখ পিএস ওয়ান আমি কি দেখলাম এখন, পিএস ওয়ান কি দিয়ে বানানো, এ 700, বি আর ক্যারোটিনয়েডস। পিএস টু কি দিয়ে বানানো, এ 680, বি আর ক্যারোটিনয়েডস। এবার তাহলে পিএস ওয়ান কি, ক্লোরোফিল এ আছে, বি আছে আর ক্যারোটিনয়েডস আছে।
আবার একরকম ভাবে PS2 কি দিয়ে আছে, PS2 কি দিয়ে আছে, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস আর জ্যান্থোফিল। এবার বলছে এই ক্লোরোফিল এ যেহেতু মেন, এটাই তো মেন, বাকি দুটো তো কমন সবার ক্ষেত্রে, তাই এই মেনটাকে আমি কি নাম দিচ্ছি, রিঅ্যাকশন সেন্টার। কার, এই টোটাল কেমিক্যাল বা এই টোটাল চ্যাপ্টারের, মানে এই টোটাল চ্যাপ্টারের মানে বলতে গেলে ফটো সিস্টেম। তাহলে ফটো সিস্টেমের সেন্টার কে বা মেন কে, রিঅ্যাকশন সেন্টার কে, ক্লোরোফিল এ, আর হেল্পার কে, এলএইচ। তার মানে বলতে গেলে রিঅ্যাকশন সেন্টার হচ্ছে অ্যাকচুয়াল লুক, মেন লুক। এবার আমরা আসবো লাইট রিঅ্যাকশন। এই লাইট রিঅ্যাকশনটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা ফটো সিস্টেম ক রকমের পেলাম, দু রকমের, একটা PS2, একটা PS1। ভালো করে দেখো, সাপোজ ধরো এটা PS2, এটা কি PS2, আর এটা হচ্ছে PS1। হলো, এই PS2 কি করলো, সানলাইটকে অ্যাবজর্ব করলো, কি করলো, সানলাইটকে অ্যাবজর্ব করলো। যেই অ্যাবজর্ব করলো, PS2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। ঠিক একই রকম PS1 এর উপরে সানলাইট পড়লো, PS1 এর উপরে সানলাইট পড়তে PS1ও কি করলো, দুটো ইলেকট্রনকে বের করে দিল। হলো, এই দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো কে, না ইলেকট্রন অ্যাকসেপ্ট, মানে ইলেকট্রনকে গ্রহণ করার জন্য একটা প্রোটিন বাঁচে, সে কি করছে, এই দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিল। ঠিক একই রকম এখানেও কি আছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে, যে কি করছে, এই দুটো ইলেকট্রন যে দিল তাকে নিয়ে নিল। এবার হচ্ছে এই ইলেকট্রনটা কি করলো, ধীরে ধীরে প্লাস্টোকুইনন, তারপরে হচ্ছে সাইটোক্রোম F B6, তারপরে হচ্ছে প্লাস্টোসায়ানিন, তারপরে আবার PS1 এ চলে এলো। এবার ভাব, আমি তোকে আবার একটা কথা বলি, কি বলছি দেখ, ভালো করে শোন। যখন এই ইলেকট্রনটা পাস করছে, কারোর থেকে যখন দুটো ইলেকট্রন, ধর এই PS1, এই PS1 এর থেকে যখন দুটো ইলেকট্রন চলে যাবে, তখন কি হবে, PS1 রেগে যাবে না, এক্সাইটেড হয়ে যাবে, তখন PS1 কি হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে গেছে। PS1 কি হয়ে গেল, এক্সাইটেড হয়ে গেল, এটাকে PS1। একই রকম ভাবে PS2 থেকে ইলেকট্রন চলে গেছে, PS2 কি হয়ে গেছে, এখন রেগে গেছে, বলছে আমার ইলেকট্রন কেন নিয়ে পালিয়ে গেল। তাহলে কি বুঝলাম, তাহলে যেই ইলেকট্রন চলে গেল, PS1 এখানে এক্সাইটেড হয়ে গেছে, PS2 এক্সাইটেড হয়ে গেছে। এবার PS1 কে ইলেকট্রন কে দিচ্ছে, প্লাস টু সায়ানিন, এন্ড সায়ানিন দিচ্ছে কাকে, PS1 কে। এবার বল, ও যেই ইলেকট্রন পেয়ে গেছে, ও কি হলো, নর্মাল জায়গায় চলে গেল, মানে আগে যেমন ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে, স্যার PS2 তে এখনো যেতে পারেনি। তো PS2 কি করবে, এই কন্ডিশনে জল ভাঙবে, জল ভেঙে দুটো জলকে ভাঙবে, দিয়ে 2H প্লাস প্লাস 2OH মাইনাস বানাবে। এই 2OH প্লাস আর 2OH মাইনাসের মধ্যে 2OH মাইনাস কি করবে, 2OH প্লাস 2 ইলেকট্রন লিখতেই পারি। এই 2H 2H OH থেকে আমরা লিখতে পারি যে ওয়াটার প্লাস অক্সিজেন, কেন এখানে দুটো অক্সিজেন ছিল, দুটো হাইড্রোজেন ছিল, তাহলে 2 অক্সিজেন প্লাস 2 হাইড্রোজেন হয়ে গেছে। এবার ভাব, তাহলে জল বেরোচ্ছে তো, তাহলে কত জল ব্যবহার করেছিলিস, দু অণু জল, কত অণু জল পেয়ে গেছিস, এক অণু জল, তাহলে সবার সঙ্গে ক অণু জল ব্যবহার হলো, এক অণু জল। বুঝতে পারলাম। এবার দেখ, তাহলে আমি এই জায়গা থেকে, তাহলে এই জলটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মানে ইউজড হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে, গ্যাস হয়ে বেরিয়ে যাবে। আর এই যে দুটো H প্লাস ছিল, তারা চলে গেল কোথায়, এই দিকে হয়েছে। এবার দেখ, এই দিকে যখন ইলেকট্রনটা নিল, এই ইলেকট্রনও কি করলো, এরকম এর ইলেকট্রন বাহক আছে বা ইলেকট্রন ক্যারিয়ার আছে, তারা কি করছে, ইলেকট্রনটাকে রিসিভ করছে। রিসিভ করার পরে ও কি করছে, FD আর তারপরে FRH, রিসিভ করার পরে ওরা কি করছে, এই
হাইড্রোজেনটাকে ডার্ক রিঅ্যাকশন থেকে আসা একটা এনএডিপি প্লাস সাথে বাইন্ড করছে। কোত্থেকে আসছে এটা? ডার্ক রিঅ্যাকশন। এই ডার্ক রিঅ্যাকশন থেকে আসছে নাকি? এই ডার্ক রিঅ্যাকশন থেকে আসছে হচ্ছে NADP প্লাস। এবার তুই আমাকে বল, আচ্ছা এখান থেকে আসছে NADP প্লাস, এখান থেকে যাচ্ছে কি দুটো H প্লাস, এখান থেকে উপর থেকে আসছে কি, মানে এখান থেকে আসছে কি ইলেকট্রন। তাহলে NADP প্লাস প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন। এবার বল এখানে দুটো ইলেকট্রন মানে কি দুটো নেগেটিভ চার্জ, আর 2H প্লাস মানে বলতে পারি এর মধ্যে দুটো প্রোটন আছে। তার মানে আমি এটাকে লিখতে পারি দুটো ইলেকট্রন বাদ চলে যাবে কার সাথে? এই H প্লাস এর সাথে। আমি লিখতে পারি NADP H প্লাস H প্লাস। যেমন দেখ এখানে কটা প্রোটন ছিল, NADP এর পাশে একটা প্রোটন, দেখ এইখানে দেখ এইখানে NADP প্লাসের মাথায় একটা প্রোটন, আর 2H প্লাস এর উপর দুটো প্রোটন। টোটাল কটা প্রোটন হয়েছে? তিনটে প্রোটন। আর ইলেকট্রন কটা? দুটো। তাহলে তিনটে থেকে দুটো মাইনাস হয়ে গেলে কত? একটা প্রোটন। দেখ এখানে একটা প্রোটন আছে। তার মানে এবার তোরা জানিস কারোর সাথে যদি আমরা কি করি, কারোর সাথে যদি আমরা কি অ্যাড করব, যদি হাইড্রোজেন অ্যাড করি মানে হাইড্রোজেন যুক্ত করি, তাহলে সেটা কি হয়? বিজারণ বা রিডাকশন। তার মানে এখানে কি হলো? NADP প্লাসের রিডাকশন। বুঝতে পারলাম? আমি স্টেপটা আবার একবার বলছি, ভালো করে মিলিয়ে বলো। আচ্ছা, আগে হ্যাঁ আগে এফআরএস হবে তারপরে এফডি হবে। চল তাহলে আমরা আবার আসি একটু। আমি কোশ্চেন করার জন্য তোমাকে সময় দেবো, ঠিক আছে? যখন বলবো কোশ্চেন করার কথা তখন করবো। দেখো বলছে PS2 আর একটা PS1। আমি বলেছিলাম ফটো সিস্টেম ক রকমের? দু রকমের, PS2 PS1। এই PS2 কি করলো? সানলাইট অ্যাবজর্ব করলো। PS1 কি করলো? সানলাইট অ্যাবজর্ব করলো। PS2 থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, PS1 থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। হয়েছে? ইলেকট্রন যেই বেরিয়ে যাবে PS2 এক্সাইটেড হয়ে যাবে, যেই এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে PS1 এক্সাইটেড হয়ে যাবে। যেই PS2 PS1 দুজন এক্সাইটেড হয়ে গেছে, এই PS2 থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে ইলেকট্রন ইলেকট্রন অ্যাকসেপ্টার একজন থাকবে, যে কি করবে? ইলেকট্রনটাকে রিসিভ করবে। ইলেকট্রন রিসিভ করে নিল, রিসিভ করে নেওয়ার পর ইলেকট্রনটা কাকে পাস করলো? PQ কে। এই ইলেকট্রনটা কাকে পাস করলো? FRS কে। এই ইলেকট্রনটা তারপরে কাকে পাস করছে? সাইটোক্রোম FB6 কে। এই ইলেকট্রন কাকে পাস করছে? FD কে। তারপর ইলেকট্রন কাকে কোথায় আসছে? প্লাস্টোসায়ানিন কে দিচ্ছে। আর কাকে দিচ্ছে? NADP প্লাস কে। এবার এই ইলেকট্রনটা কি করলো? PS1 কে দিয়ে দিল। তাহলে PS1 তার ইলেকট্রন হারিয়ে গেছিল বলে রয়ে গেছিল, এখন PS1 তার রিটার্ন ব্যাক ইলেকট্রন পেয়ে গেছে, তার জন্য ও নর্মাল চলে এসেছে। এবার দেখ, এবার তাহলে এখানকার ইলেকট্রন তো নয়, কন্টিনিউ, শেষ, কাজ কমপ্লিট। তাহলে এই ইলেকট্রনটা কি হলো? এই ইলেকট্রনটা এখানে এসে যুক্ত অ্যাড হলো, তার সাথে NADP প্লাস এর সাথে আর 2H প্লাস হয়েছে। এই NADP প্লাস 2H প্লাস আর 2 ইলেকট্রন, এই NADP প্লাসের যে প্রোটনটা আছে আর এখানে যে 2H প্লাসটা আছে আর এখানে যে দুটো ইলেকট্রন আছে, এখানে আমরা দেখছি একটা পজিটিভ চার্জ, এখানে দুটো পজিটিভ চার্জ, এখানে 2H প্লাস। তাহলে টোটাল পজিটিভ চার্জ হলো তিনটে। আর এখানে আছে দুটো ইলেকট্রন, তাহলে বাকি কত থাকবে? একটা। তাহলে 3 - 2 করলে একটা। NADPH প্লাস H প্লাস। এবার যদি জিজ্ঞেস করে যে NAD প্লাস আসবে কোত্থেকে, স্যার বলবি ডার্ক রিঅ্যাকশন থেকে বা অন্ধকার বিক্রিয়া থেকে। হলো? আর এখানে যেহেতু NADP প্লাস এর সাথে ইলেকট্রনও যুক্ত হচ্ছে আর হাইড্রোজেনও যুক্ত হচ্ছে, আমরা জানি ইলেকট্রন বা হাইড্রোজেন যদি অ্যাড হয় তখন তাকে আমরা কি বলি? রিডাকশন। ক্লিয়ার? এরপরে এই PS2 ইলেকট্রন কি করে পাবে? এই PS2 রেগে থাকা অবস্থায় কি ভাঙলো? ওয়াটারকে ব্রেক করে দিল। ওয়াটার ব্রেক করে 2H প্লাস বানালো আর 2OH মাইনাস বানালো। এই 2H প্লাসটা চলে গেল উপরে, আর 2H মাইনাস যেটা বানিয়েছিল সেটা 2OH প্লাস 2 ইলেকট্রন। আমি ইলেকট্রনটাকে নেগেটিভ চার্জটাকে আলাদা করে দিয়েছি। এই 2OH কি বানাবে? H2O প্লাস হাফ মলিকুল অফ অক্সিজেন। হলো? এবার তুই বলবি স্যার এই ইলেকট্রন কোথায় গেল? ইলেকট্রন, এবার মনে কর এই PS2 এখন এক সাইডেড কন্ডিশনে ছিল,
এ তো ইলেকট্রন এখনো পাইনি, কেন একে তো নর্মালে আসতে হবে। এই ইলেকট্রন যাবে কোথায়, এই PS2 এর কাছে, দিয়ে PS2 কে নর্মাল স্টেটে নিয়ে চলে আসবে। তার মানে ভাব, আবার এখানে PS1 ও এখন নর্মাল হয়ে গেছে, PS2 ও এখন নর্মাল হয়ে গেছে। এবার এক্সামে কোশ্চেন কি দেয়, এক্সামে কোশ্চেন কি দেবে, এক্সামে কোশ্চেন দেবে যে ওয়াটার ব্রেকডাউন কে করে, তুই বলবি কি PS2। এক্সামে জিজ্ঞেস করবে NADP রিডাকশন কে করে, কি বললাম NADP রিডাকশন কে করে, তুই বলবি কি এটা কি করছে PS1। এক্সামে জিজ্ঞেস করবে যে ওয়াটারকে ব্রেকডাউন কে করে, মানে হাইড্রোলাইসিস কে করে, এই হাইড্রোলাইসিসটা কে করে, তুই এখন কি বলবি PS2। এক্সামে জিজ্ঞেস করবে যে অক্সিজেন প্রোডাকশন কে করায়, তুই বলবি PS2। বোঝা গেছে? তাহলে এই ইভেন্টগুলোকে এক্সামে জিজ্ঞেস করে যে অক্সিজেন প্রোডাকশন কে করছে, হাইড্রোলাইসিস কে করছে, মানে ওয়াটারকে ব্রেকডাউন কে করছে। ওকে, এবার এখানে আরেকটা ঘটনায় আসি, এতটা অব্দি আমরা বোঝা গেল। এখানে আরেকটা ঘটনায় আসি, আরেকটা ঘটনা কি বলছে এখানে, বলছে এই জায়গাটাতে দেখ ইলেকট্রন তো দিয়েছি, এবার ইমাজিন কর একটা ইলেকট্রন যখন, এই ইলেকট্রনটা যখন এখানে ছিল, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে এসে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এরকম করে ইলেকট্রনটা যাচ্ছে, যেতে 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 লাস্টে একে দিয়ে দিল, হলো। তাহলে ইলেকট্রন যখন যাচ্ছে, ইলেকট্রনকে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ নিয়ে যাওয়ার সময় মাঝখানে কি হয়েছে, কিছুটা এনার্জি প্রডিউস হয়েছে। কি হয়েছে না, এডিপি আর ফসফেটকে আমরা অ্যাড করে কি বানিয়েছি, এটিপি বানিয়েছি। মনে রাখবি এটিপি বানানোর প্রসেসকে বলা হয় ফসফোরাইলেশন। কি বললাম, এটিপি বানানোর প্রসেসকে বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু এই প্রসেসে সানলাইটের এনার্জিকে ইউজ করেছি, তার জন্য এর নাম ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। আবার একবার বলি, এই দিক দিয়ে যাওয়ার পথে এইখানে একটা এটিপি প্রডিউস, এই সাইটোক্রোম FB6 এর কাছে, এই সাইটোক্রোম FB6 এর কাছে যে এটিপিটা প্রডিউস হচ্ছে, সেই এটিপিটা কে বানাচ্ছে, সাইটোক্রোম FB6 বানাচ্ছে। আর এটিপি বানানোর প্রসেসকে আমরা বলি ফসফোরাইলেশন। আচ্ছা, এটিপি তো এনার্জি, এখানে এনার্জি এলো কোত্থেকে, এখানে এনার্জি এসছে কোত্থেকে, স্যার লাইট এনার্জি, আমরা তো এনার্জি বাইরে থেকে দিইনি কোথাও। তার মানে এই এনার্জিটাই পড়লো, এইটাই এলো ইলেকট্রন হয়ে, ইলেকট্রনটাই বেরোচ্ছে এটিপি ফরম্যাট করে বেরোচ্ছে, তার মানে এনার্জি কোত্থেকে এসছে, লাইট থেকে। তার মানে এটাকে বলতে পারি ফটো, ফটো মানে সানলাইট। যেহেতু এই প্রসেসের মধ্যে সানলাইটের এনার্জিকে ইউজ করে আমরা এটিপি বানাচ্ছি, তাই একে ফটোফসফোরাইলেশন বলে। এন্ড এই সাইকেলটার আরেকটা নাম কি, জেট স্কিম। কেন এর নাম জেট স্কিম বলে, এই যে দেখ জেট ফরম্যাট করেছে না, এই সাইকেলটার আরেকটা নাম জেট স্কিম, বিকজ এখানে কি ফর্ম করে, জেট স্ট্রাকচার ফর্ম। ওকে, এবার চলে আসছি আমরা, এবার আমাকে একজন তোমরা জিজ্ঞেস করছিলে যে স্যার এখানে ওই ক্যালসিয়াম কেন লাগছে বা ক্লোরিন কেন লাগছে। তোমরা ক্লাস 11-এরই তোমরা ফার্স্ট সেমিস্টারের সময় ওই বায়োমলিকুল যখন পড়ানো হচ্ছিল তখন পড়েছো, যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি করতে গেলে এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য একটা কোফ্যাক্টর লাগে, আর কোফ্যাক্টর সবসময় আয়ন হয়। এই কোফ্যাক্টরটা হচ্ছে সেগুলো, এই কোফ্যাক্টর গুলো আমরা ওই জন্য ইউজ করি যে কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটিতে কাজে লাগে, লাইক ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনের সময় দেখেছো তোমরা ক্যালসিয়াম লাগছিল। সো এইগুলো হচ্ছে কোফ্যাক্টর। ওকে, এই হলো গল্প। তাহলে এই যে চেনটা ফর্ম হলো, তাহলে এইটা কি, এটা কি চেন হয়েছে, এটা তো ওয়ান ওয়ে হয়ে গেছে না, এটা কি সাইকেল হয়নি। তাহলে এই ধরনের প্রসেসটাকে বলা হয় নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। কি নাম, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ওকে, দেন হোয়াট ইজ সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আরো একটা নাম নিশ্চয়ই তোমরা পড়েছো সাইক্লিক। আমি তোমাকে বলি, যদি যদি দেখা যাচ্ছে যে প্রোডাকশন অফ এনএডিপি প্লাস, মানে এই এনএডিপি এইচ আর এইচ প্লাস, কি বললাম, এইটা মানে এই এনএডিপি প্লাস ডার্ক রিয়াকশন থেকে আসছে,
কি বললাম এনএডিপি প্লাস নেই, কন্ডিশন কি এনএডিপি প্লাস নেই, 1 নম্বর কন্ডিশন হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন কি বলছে, যদি এমন হয় দেখ ডার্ক রিয়াকশন করতে গেলে না প্রচুর এনার্জি লাগে, কি লাগে প্রচুর এনার্জি লাগে, এনার্জির নাম কি এটিপি। তাহলে ভাব ডার্ক রিয়াকশন যদি করতে যাই তাহলে প্রচুর এটিপি লেগে যাবে, তাহলে আমি কি চাইবো, এই আমার মধ্যে এখন তো এনার্জি নেই, তাহলে আমি একটা কাজ করি ডার্ক রিয়াকশনটাকে বন্ধ করে দিই। তাহলে আমি যদি ডার্ক রিয়াকশন বন্ধ করতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি কাজ করি এই এনএডিপিএইচ প্রোডাকশনটা বন্ধ করে দিই। তাহলে ডার্ক রিয়াকশন যদি বন্ধ করতে হয় তাহলে এনএডিপিএইচ এর প্রোডাকশনটা বন্ধ করতে হবে। কেন তুই বলি কেন স্যার, বিকজ এই এনএডিপিএইচ প্লাস যায় কোথায় ডার্ক রিয়াকশন করতে, বিকজ এনএডিপিএইচ প্লাস না থাকলে ডার্ক রিয়াকশন হবে না। হলো, তাহলে ডার্ক রিয়াকশনকে বন্ধ করতে হলে আমাকে এনএডিপিএইচ প্লাস কে বন্ধ করে দিতে হবে, তার মানে আমাকে এনএডিপি প্লাস এর রিডাকশন করা যাবে না, তার মানে আমি এনএডিপি প্লাস রিডাকশন করব না। কোশ্চেন হচ্ছে যদি আমরা এনএডিপি প্লাস রিডাকশন না করি তাহলে কি করব, তাহলে আমরা এই ইলেকট্রনটাকে নিয়ে মানে এই যে ইলেকট্রনটা এফডি তে আসছিল, এফডি থেকে হয়ে এখানে আসছিল, সেই ইলেকট্রনটাকে নিয়ে আমরা একটা কাজ করি না, এই পিকিউ তে চলে যাই। আবার বলছি যে এফআরএস থেকে যে ইলেকট্রনটা আসছিল এফডি থেকে হয়ে এটাকে আমি আবার পিকিউ তে গিয়ে জুড়ে দিলাম, মানে কি এনএডিপি প্লাস এর কাছে নিয়ে যাচ্ছি না। তাহলে এনএডিপি প্লাস এর কাছে যদি না নিয়ে যাই তাহলে এনএডিপি প্লাস রিডাকশন হলো না, তার পরিবর্তে ইলেকট্রনটা কোন দিকে চলে এলো, ইলেকট্রনটা চলে এলো পিকিউ এর দিকে। এবার বল পিকিউ হচ্ছে একটা লোক, সে ইলেকট্রন একজনের থেকে পেয়ে গেছে, কার থেকে, এইখান থেকে পেয়ে গেছে, এই যে এই এফআরএস এর থেকে ইলেকট্রনটা পেয়ে গেল। তাহলে এ যদি এখান থেকে ইলেকট্রন পেয়ে যায় তাহলে এ কি এখান থেকে ইলেকট্রন নেবে, নেবে না। তখন এ যদি এখান থেকে ইলেকট্রন না নেয় তাহলে পিএস2 বলবে, তাহলে আমি আর ইলেকট্রন কাকে দেবো, মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রন দিতে পারছে না, তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রন নেবে কি করে, আমি যদি ইলেকট্রন ডোনেটই না করতে পারি তাহলে ওটা নেবো কি করে, তার জন্য পিএস2টা বন্ধ হয়ে গেল। এবার দে তাহলে ঘটনাটা কেমন ঘটবে, তাহলে পিএস1 সানলাইট নিল, ইলেকট্রনকে একে দিল, দেওয়ার পরে এফআরএস এর কাছে গেল, এফআরএস কি হলো পিকিউ কে দিয়ে দিল, পিকিউ সাইটোক্রোম এফবিসিস কে দিয়ে দিল, সাইটোক্রোম এফবিসিস প্লাস্টোসাইনিন কে দিয়ে দিল, পিএস1 এর কাছে চলে গেল, আবার এখানে চলে গেল। তার মানে পুরো প্রসেসটা কেমন গোল গোল করে ঘুরছে না, এই রকম করে ঘুরে ঘুরছে। তাহলে যদি কেউ গোল গোল করে এরকম করে ঘুরতে থাকে তখন তাকে আমরা কি বলবো, সাইক্লিক ফটোফসফোরিলেশন। আর যদি কেউ এইরকম ভাবে ঘোরে তখন তাকে কি বলবো, নন সাইক্লিক। তাহলে নন সাইক্লিকের ক্ষেত্রে পিএস2 পিএস1 দুজনেই ছিল, কাজে লেগেছিল, কিন্তু সাইক্লিকের ক্ষেত্রে দেখ অনলি পিএস1 লাগছে না, পিএস2 লাগছেই না এখানে। সাইক্লিকের ক্ষেত্রে দেখ ওয়াটার প্রোডাকশন হয়েছিল, অক্সিজেন প্রোডাকশন, ওয়াটার ব্রেকডাউন হয়েছিল, অক্সিজেন প্রোডাকশন হয়েছিল, কিন্তু নন, এটা কি নন সাইক্লিকে, কিন্তু সাইক্লিকে দেখ কোন রকম ওয়াটার প্রোডাকশন হয় না, কোন রকম ওয়াটার প্রোডাকশন বলছি হাইড্রোলাইসিস হয় না। সাইক্লিকের ক্ষেত্রে দেখ সাইকেলটা এরকম করে ঘুরছে, তার জন্য এই এনএডিপি প্লাস রিডাকশন হচ্ছে না, কিন্তু নন সাইক্লিক হওয়ার সময় দেখ এনডিপি প্লাস রিডাকশন হচ্ছিল। হয়েছে, তো এইরকম ভাবে ডিফারেন্স কতগুলো আসে, বলতে পারলাম। চলো আমরা একটু আসি তাহলে লাইট রিঅ্যাকশন থেকে, তাহলে পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে এখান থেকে, পরীক্ষায় দেখ কেমন কোশ্চেন আসে, দেখ বলছে লাইট রিঅ্যাকশন কি জিনিস, লাইট রিঅ্যাকশনে কি কি স্টেপ হয়, দেখ স্টেপগুলো আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম, এই দেখ তাহলে এটা কি পিএস, এই যে এতক্ষণ ধরে বললাম যেটা আমি, এটা তাহলে কি পিএস2, এটা হচ্ছে কি পিএস1, উপরে লেখা হয়ে আছে দেখ, তাহলে পিএস1 পিএস2 এরা দুজন কি করছে, লাইট অ্যাবজর্ব করছে, লাইট অ্যাবজর্ব করছে, দেখ ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, ইলেকট্রন অ্যাকসেপ্টার দিয়ে কোথায় গেল, ইটিএস এ গেল, ইটিএস কি করেছে এটিপি বানিয়েছে, এন্ড তার সাথে সাথে ইলেকট্রনটাকে দিয়ে দিয়েছে, আর এই ইলেকট্রনটা এখান থেকে চলে গেল ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাছে গেছে, এ কি করেছে এনএডিপিএইচ বানিয়েছে, তার মানে কি এনএডিপি প্লাস কে রিডাকশন করেছে, এন্ড তার সাথে সাথে এইটা কি বানিয়েছে, জল বানিয়েছে, ইলেকট্রন ভেঙেছে, হাইড্রোজেন বেড়েছে আর অক্সিজেন প্রডিউস করেছে।
যেটা আমরা ওখানে পড়েছি ওটাই এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের ছিল জেড স্কিম। হয়েছে? তাহলে জেড স্কিম কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকেছে। জেড স্কিমের কনসেপ্টের টোটাল আলটিমেট সলিউশন হচ্ছে কিছুই নয়, PS2 থাকবে। এইটা যদি মাথায় ঢুকে যায় দেখবে তোমাদের আর কোনো ইস্যু হবে না, বিকজ এটা হচ্ছে একটা মেন পার্ট। PS2 PS1 ছিল, লাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি দেখো, সানলাইট পড়লো, এখানেও সানলাইট পড়লো, সানলাইট পড়ার পরে ইলেকট্রন এখানে বেরিয়ে যাচ্ছিল, এখানেও ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল, এই দুটো ইলেকট্রন এপাশ থেকে বেরোচ্ছে, এখান থেকেও এটা বেরোচ্ছে, এই ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করছে কি ইলেকট্রন অ্যাকসেপ্টার, এখানেও অ্যাকসেপ্ট করছে কি ইলেকট্রন অ্যাকসেপ্টার। সে কাকে এ তখন কি হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছিল। এই ইলেকট্রন অ্যাকসেপ্টার কাকে দিল, পিকিউ কে দিল, পিকিউ কি দিল, সাইটোক্রোম FB6 কে দিল, সাইটোক্রোম FB6 কাকে দিল, প্লাস্টোসায়ানিন কে দিল, পাইরোসায়ানিন একে দিয়ে দিল। হলো? এই অবস্থায় কি বানাবে, এটিপি বানাবে, কাকে দিয়ে, এডিপি প্লাস পিআই কে দিয়ে। তাহলে এর মধ্যে এই এটিপি তো একটা এনার্জি, তাহলে এই এনার্জি এলো থেকে, না এই এনার্জি এলো হচ্ছে এই সানলাইটের থেকে। হলো? এবং এই সানলাইটও নিশ্চয়ই ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে এক্সাইটেড হয়ে যাবে, এই এক্সাইটেড হয়ে গেলে এ কি ভাঙবে না ওয়াটারকে ব্রেকডাউন করবে, ওয়াটার ব্রেকডাউন করে 2H প্লাস প্লাস 2OH মাইনাস, অ্যান্ড এই 2OH মাইনাস পরবর্তীকালে দুটো ইলেকট্রন আর দুটো OH, এই দুটো OH থেকে H2O প্লাস একটা অক্সিজেন, আর এই দুটো ইলেকট্রন কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, দিলে নর্মাল হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা যাবে কোথায়, এখানে, এখানে ছিল আমাদের FD FRS, দেন আসবে কি FD, এই FRS আর FD করে কি আসবে, এ কি করবে NADP প্লাস, এর সাথে দুটো হাইড্রোজেন প্লাস দুটো ইলেকট্রনকে জুড়বে, দিয়ে কি বানাবে NADP প্লাস, তার সাথে দুটো হাইড্রোজেন দুটো ইলেকট্রনকে জুড়বে, জুড়ে বানাবে NADH প্লাস H প্লাস। হয়েছে? আর যদি এই প্রসেসটা এইটা যদি না বানাতে চায়, কেন না, এটা কেন বানাতে চাইছে না, কেন এটা হলে ডার্ক রিঅ্যাকশন হবে, আর ডার্ক রিঅ্যাকশন হলে প্রচুর এটিপি ইউজড হয়ে যাবে। তাহলে যদি এটিপি রিকোয়ারমেন্ট বেশি হয়, এফডি থেকে ইলেকট্রনটা ডাইরেক্ট চলে আসবে পিকিউতে, দিলে পিকিউ ডাইরেক্ট সাইক্লিক প্রসেসে সাইকেলটাকে এরকম গোল গোল করে ঘোরাবে। আর সাইক্লিকের ক্ষেত্রে শুধু PS1 ইনভলভ, নন সাইক্লিকের ক্ষেত্রে PS2 PS1 বোথ ইনভলভ। আর যেহেতু এই প্রসেসে এটিপি প্রডিউস হয়, তাই জন্য এই প্রসেসটার নাম ফসফোরাইলেশন। যেহেতু লাইট এনার্জি ইউজড হয়, তার জন্য নাম ফটোফসফোরাইলেশন। এই ছিল আমাদের গল্প। এবার চলে আয় কেমোঅসমোটিক হাইপোথিসিস। কেমোঅসমোটিক হাইপোথিসিস কিছুই না, দেখ এটা কি, আমি তোকে বলি, এটা হচ্ছে একটা সেল মেমব্রেন। তোরা থাইলাকয়েড পড়েছিস, থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েডের মেমব্রেন। এটা কি, থাইলাকয়েডের মেমব্রেন। কি এটা, থাইলাকয়েডের মেমব্রেন। এই থাইলাকয়েডের মেমব্রেনের বাইরের দিকটা কি, আউটার, ভেতরের দিকটা কি, ইনার। কি বললাম, বাইরের দিকটা আউটার, ভেতরের দিকটা ইনার। এবার এখানে কে আছে, এখানে ওই PS2 আছে, এই দেখ PS2 আছে এখানে, এই PS2, আর এখানে কে আছে PQ, আর এখানে সাইটোক্রোম FB6, এখানে প্লাস্টোসায়ানিন, আর এখানে PS1। তার মানে ওখানে যা যা ছিল এখানে তাই তাই আছে। ব্যাপারটা হচ্ছে দেখ, এখানে কি ছিল দেখ, এখানে কি ছিল, প্রথমে PS2 ছিল, তারপরে PQ ছিল, তারপরে সাইটোক্রোম FB6 ছিল, তারপরে PC ছিল, প্লাস্টোসায়ানিন ছিল, তারপরে PS1 ছিল। তার মানে 1 2 3 4 5 এই কটা ছিল। তার মানে আমি যদি একটা গোল করি, ঠিক একই রকম ভাবে দেখ, তোরা দেখবি এইরকম টাইপের একটা সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে এখানে কি ছিল, এখানে ছিল তোদের PS2, তারপরে ছিল কি PQ, তারপরে কি ছিল সাইটোক্রোম FB6, তারপরে কি ছিল PS1, সরি প্লাস্টোসায়ানিন,
তারপরে কি ছিল PS1, এটাই ছিল। আমি কি বলেছিলাম, সানলাইট পড়বে, ইলেকট্রন বেরোবে, তাহলে ইলেকট্রন বেরোলো, সেই ইলেকট্রন, আচ্ছা এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। সাপোজ ভাব এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। মনে রাখবি এই বাইরের দিকটা হচ্ছে স্ট্রোমা, বাইরের দিকটার নাম কি স্ট্রোমা, ভেতরের দিকটার নাম কি লুমেন, আর এটা কি থাইলাকয়েড, হয়েছে। এবার দেখ, তুই যদি দেখিস তাহলে স্ট্রোমা, এই স্ট্রোমার মধ্যে কি আছে, হাইড্রোজেন অনেক বেশি বেশি আছে, হাইড্রোজেন কি আছে, অনেক বেশি বেশি আছে, আর এখানে হাইড্রোজেন কম আছে। তো ইমেজিন কর এই প্লাসটুকুই নন এখান থেকে দুটো হাইড্রোজেনকে ধরেছে, তার মানে পি কিউ প্লাস 2H প্লাস হলো, আর এর সাথে মিট হচ্ছে দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, তাহলে দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ, তাহলে কি হবে নিউট্রাল, তাহলে লিখতে পারি PqH2। আমি কি করলাম, PQ থেকে বানালাম PqH2 হলো। এই PqH2 যদি ভেঙে যায় কি হবে, PQ হবে প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, আমরা লিখতে পারি। তার মানে এই PqH2 ভেঙে গেলে আবার PQ বানাতে পারবে, এবং এই PQ বানানোর সময়ও কি করছে, দুটো H প্লাস প্রডিউস করছে। কি প্রডিউস করছে, দুটো H প্লাস, যেটা কি করছে সাইটোক্রোম এর ভেতর দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভাব, আমি এটা যেভাবে বানিয়েছিলাম সেভাবে ভাঙলাম, আবার বানাই। পিকিউ ছিল, উপর থেকে দুটো হাইড্রোজেন নিলাম 2H প্লাস, এখানে দুটো ইলেকট্রন নিলাম 2 ইলেকট্রন, হয়ে গেল কি PqH2 হয়েছে। এটাকে ভাঙবো, কি বানাচ্ছি PQ, তাহলে দেখ এটা এই PqH2 কে ভাঙছি, দেখ PQ হয়েছে, PQ এই দেখ PQ হয়েছে, আর কি পাবো 2H প্লাস, এই দেখ 2H প্লাস বেরিয়েছে, 2H প্লাস, তার সাথে 2 ইলেকট্রন, এই যে 2 ইলেকট্রন, 2 ইলেকট্রনটা যাবে কোথায়, এইখানে হলো। তাহলে যেটা বানিয়ে আমি PqH2 বানালাম, PqH2 কে ভাঙলে আমি আবার একই জিনিসই পাবো। দেখ সেই দুটো এলো, তার মানে কি লাভের মধ্যে কি হলো, বাইরের হাইড্রোজেন গুলো ভেতরে ঢুকে গেছে না, আর এই দুটো ইলেকট্রন এখানে চলে আসবে, এখান থেকে হয়ে কোথায় যাবে, এখানে চলে যাবে, আর এখান থেকে হয়ে বাইরে চলে যাচ্ছে। বাইরে কিভাবে যাচ্ছে এই বলছি। তাহলে ভাব এরকম করে যদি ঘুরতে থাকে এরকম করে, তাহলে বাইরের হাইড্রোজেন গুলো কি হবে, সব ভেতরে ঢুকে যাবে এরকম করে করে হলো। তাহলে ভেতরে হাইড্রোজেন এরকম করে ঢুকছে। আরো একটা ব্যাপার, আমরা পড়েছি যে PS2 কি করে, জল ভাঙে, তাহলে এই ওয়াটার ব্রেকডাউন করেও 2H প্লাস প্লাস অক্সিজেন বানাবে, তার মানে এই হাইড্রোজেনও কি এখানে অ্যাড হচ্ছে, তার মানে দুভাবে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, একটা ওয়াটার ব্রেকডাউন করে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, আর একটা স্ট্রোমার হাইড্রোজেন থ্রু PqH2 ভেতরে ঢুকছে। তার মানে এরকম করে যদি হাইড্রোজেন ভেতরে ঢোকে এত বেশি বেশি করে, ভেতরে H প্লাস কনসেন্ট্রেশন মানে H প্লাস এর ঘনত্ব বেড়ে যাবে, আর বাইরে H প্লাস এর কনসেন্ট্রেশনটা কমে যাবে হলো। তাহলে ভেতরে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়ছে, বাইরে H প্লাস এর কনসেন্ট্রেশন কমছে। তাহলে বাইরে যদি H প্লাস কনসেন্ট্রেশন কমে আর ভেতরে যদি বাড়ে, তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে ভেতরে বাড়ছে বাইরে কমছে, তাহলে এই রকম কন্ডিশনে হাইড্রোজেন বেরোতে চাইবে, হাইড্রোজেন বেরোতে চাইবে। এবার তোরা রেসপিরেশনে পড়েছিস যে হাইড্রোজেনকে কিন্তু ইজিলি কেউ পাস করাতে দেয় না হলো। তখন এখানে কি হচ্ছে, সেম ফর্মুলা, এখানে আসবে F0 আর এখানে আসবে F1। F0 কি করবে, হাইড্রোজেনকে পাস করায়, কটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। তো দুটো হাইড্রোজেনকে যদি F0 পাস করায়, তার পরিবর্তে F1 কি বানাবে, ADP প্লাস PI ইকুয়াল টু ATP হলো। এবং এই হাইড্রোজেনটা যাচ্ছে কোথায়, দেখ এটা যাচ্ছে কোথায়, স্ট্রোমাতে, তাহলে হাইড্রোজেন স্ট্রোমাতে এসছে। এবার মনে কর আমি বলেছিলাম অন্ধকার বিক্রিয়া বা ডার্ক রিয়াকশন কোথায় হয়, স্ট্রোমাতে, তাহলে ডার্ক রিয়াকশন হচ্ছে কোথায়, স্ট্রোমাতে। তাহলে এখানে আসছে NADP প্লাস, এখান থেকে যাচ্ছে কি 2H প্লাস
হলো। আর এখান থেকে আসছে কি দুটো ইলেকট্রন, আচ্ছা জোড় তো এনএডিপি প্লাস 2 ইলেকট্রন আর 2H প্লাস, কি হবে একই ফর্মুলা না, NADP প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস 2H প্লাস। একই রকম ভাবে দেখ কটা পজিটিভ চার্জ আছে, এখানে দুটো পজিটিভ, এখানে একটা পজিটিভ, টোটাল কটা তিনটে পজিটিভ। এখানে কটা ইলেকট্রন দুটো ইলেকট্রন, তার মানে একটা পজিটিভ থাকলো, তার মানে হবে কি NADP H, এইচটা এখানে অ্যাড হয়ে গেছে আর একটা H প্লাস পজিটিভ থাকবে, মানে প্রোটন হয়। তার মানে যেটা ওখানে ঘটেছিল সেম জিনিসটা এখানে হয়েছে। স্টেপটা আমি আরেকবার বলবো, দেখো PS2 ছিল, সানলাইট অ্যাবজর্ব করলো, একই রকম ভাবে ইলেকট্রন দিল, একে দিল, একে দিচ্ছে, তারপর একে দিচ্ছে, তারপর একে দিচ্ছে, কিন্তু লাভের মধ্যে কি করছে, এ যখন ইলেকট্রন এর থেকে নিচ্ছে, স্ট্রোমা থেকে দুটো হাইড্রোজেনকে তুলে এনে এদিকে ভেতরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি বললাম, তাহলে হাইড্রোজেনটাকে পাস করাচ্ছে কে, এই প্লাস্টোকুইন, কোত্থেকে, স্ট্রোমা থেকে, মানে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা থেকে। কোথায় পাঠাচ্ছে, থাইলাকয়েডের ভেতরে, যার জন্য কি হচ্ছে থাইলাকয়েডের ভেতরে হাইড্রোজেন বেড়ে যাচ্ছে এবং বাইরে হাইড্রোজেন কমে যাচ্ছে। তাহলে বাইরের ভেতরে যদি হাইড্রোজেন বাড়ে, বাইরে যদি হাইড্রোজেন কমে, তাহলে কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, সো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে হাইড্রোজেন গুলো বেরাবে। যেই বেরোতে চাইবে সেই সময় কি হচ্ছে দুটো হাইড্রোজেনের পরিবর্তে একটা করে এটিপি বানাবে। আর এই প্রসেসটাকে আমরা কি বলি, কেমো অসমোটিক হাইপোথিসিস। কি নাম বলি, কেমো অসমোটিক হাইপোথিসিস, অর্থাৎ যেটাই লাইট রিঅ্যাকশন সেটাই কেমো অসমোটিক হাইপোথিসিস। একই পদ্ধতি, শুধু একটু ডিটেইলস এক্সপ্লেনেশন করা হয়েছে। দেখো সেম ঘটনা ঘটেছে এখানে, এই দেখো PS2 ছিল, লাইট পড়েছে, এখানে দেখো প্লাস্টোকুইনন লেখা, এখানে প্লাস্টোকিউএইচ2 লেখা, এখান থেকে হাইড্রোজেন ঢুকেছে, এই হাইড্রোজেন কি করেছে সাইটোক্রোম Fp6 এখানে বেরিয়ে ঢুকে গেছে, এখানে জল ভেঙেছিল, এই হাইড্রোজেনটাও এখানে অ্যাড হয়েছে, ভেতরে হাইড্রোজেন বেড়ে গেছে, দেখো হাই লুমেনের মধ্যে হাই H প্লাস আর বাইরে লো H প্লাস। হাইড্রোজেন কি করবে, বেরোতে চাইছে, যেই হাইড্রোজেন বেরোতে চাইছে হাই থেকে লো বেরোবে, তখন এডিপি আর পিআই জুড়ে এডিপি হয়ে যাবে। এই ছিল কেমোসমোটিক হাইপোথিসিস, বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো পরের স্টেপগুলো, ডার্ক রিঅ্যাকশন। ডার্ক রিঅ্যাকশনের পরের স্টেপগুলো কিন্তু সোজা, এই প্রথমের পার্টটুকু যদি তুমি ধরে নিতে পারো, সেকেন্ড পার্টগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আসছি ডার্ক রিঅ্যাকশন। ডার্ক রিঅ্যাকশন, আচ্ছা বল লাইট রিঅ্যাকশনে তাহলে আমরা কি কি বানালাম, যেরকম আমরা রেসপিরেশনে ইনপুট আর আউটপুট করেছি, তাহলে লাইট রিঅ্যাকশনে আমরা বানিয়েছি কি, ইউজ আর প্রোডাক্ট দেখ। তাহলে লাইট রিঅ্যাকশনে আমরা ইউজ কি করেছি আর প্রোডাক্ট কি পেয়েছি বল। লাইট রিঅ্যাকশনে আমরা ইউজ করলাম, জল ইউজ করেছি, H2 ইউজ করেছি, আর কি ইউজ করেছি স্যার, আমরা লাইট ইউজ করেছি না, লাইট ইউজ করলাম, তার জন্য লাইট রিঅ্যাকশন বলেছি একে। আমরা এখানে ক্লোরোফিল ইউজ করেছি, কেন ফটো সিস্টেম কি দিয়ে বানানো, ক্লোরোফিল দিয়ে বানানো। আমরা এখানে কি ইউজ করেছি, আমরা এখানে ক্লোরোফিল ইউজ করেছি। আর কি ইউজ করেছি, আমরা এখানে সানলাইট ইউজ করেছি, আমরা বলেছিলাম সানলাইট এনার্জি লাগছে, আমরা সানলাইট ইউজ করেছি। আমরা আর কি ইউজ করেছি বলতে পারো, আর কি ইউজ করেছি, H2O, লাইট, ক্লোরোফিল, সানলাইট, আর কিছু ইউজ হয়েছে আমার মনে পড়ছে না এখন, যদি কিছু ইউজ হয় তাহলে বলবো। আচ্ছা, এই ওয়াটার ইউজ করে আমরা কি বানিয়েছি, অক্সিজেন বানিয়েছি। লাইট ইউজ করে আমরা কি বানিয়েছি, এটিপি বানিয়েছি। আচ্ছা আমরা আরেকটা জিনিস ইউজ করেছি, এনএডিপি প্লাস ইউজ করেছিলাম আমরা, তো এনএডিপি প্লাস এগুলো অ্যাড করেছি। তাহলে এনএডিপি প্লাস ইউজ করে আমরা কি, বাবা একটু চুপ করো আমি বলছি। ঠিক আছে, আর লাইটকে ইউজ করে আমরা এটিপি বানিয়েছি। ক্লোরোফিলকে ইউজ করে আমরা, ক্লোরোফিলকে কোন কাজে ইউজ করেছি, না সানলাইটকে অ্যাবজর্ব করতে ইউজ করেছি। ক্লোরোফিলকে কেন ইউজ করেছি, সানলাইটকে অ্যাবজর্ব করতে ইউজ করেছি, হয়েছে। আর এনএডিপি প্লাস কে কেন ইউজ করেছি, যাতে NADPH প্লাস H প্লাস বানাতে পারি। আর কি ইউজ করেছি, ADP প্লাস পিআই ইউজ করেছি, যেটা দিয়ে আমরা কি বানিয়েছি, এটিপি বানিয়েছি। তাহলে টোটাল
লাইট রিঅ্যাকশন আমরা এগুলো ব্যবহার করলাম, আর পেলাম হচ্ছে আমরা এগুলো, মানে ইউজ এগুলো এগুলো করেছি, প্রোডাক্ট এগুলো এগুলো করেছি। ডার্ক রিঅ্যাকশনে দেখবে এই এটিপিটা ইউজড হবে, এই জন্য তো আমরা ডার্ক রিঅ্যাকশন করতে চাইছিলাম না, কারণ ডার্ক রিঅ্যাকশনে কি হয়, এই এটিপিটা ইউজড হয়। আবার আবার আর কি দেখবো, ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা NADH প্লাস H প্লাস আমরা কি করেছি, আমরা NADH প্লাস H প্লাস কে আমরা ইউজ করেছি। তাহলে ডার্ক রিঅ্যাকশন আমরা কি করেছি, NADH প্লাস H প্লাস ইউজ করেছি আর ATP কেও ইউজ করেছি। আচ্ছা এখানে কোথাও গ্লুকোজ হয়েছে, হয় না, তাহলে পরীক্ষায় মাথায় রাখবে যে লাইট রিঅ্যাকশনে গ্লুকোজ প্রোডাকশন হয় না, এটা মাথায় রাখবে। লাইট রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা বলতে এখানে কোথাও কার্বন ডাইঅক্সাইড ইউজ হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ইউজ হয়েছে এখানে কোথাও, হয়নি। গ্লুকোজ প্রোডাকশন হয়েছে, হয়নি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, হয়েছে। এবার চলে আসছি ডার্ক রিঅ্যাকশনে। ডার্ক রিঅ্যাকশনের দিকে দেখ, ডার্ক রিঅ্যাকশন এটা বানিয়েছিল কে, ডার্ক রিঅ্যাকশনে স্টেপগুলো ভালো করে দেখ। প্রথমে আসছি, এই ডার্ক রিঅ্যাকশনকে বায়োসিনথেটিক ফেজ তো বলা হচ্ছে, কেন না এটা বায়োলজির মধ্যে বায়োলজিক্যাল কম্পোনেন্টের, এখানে এটাকে ডিসকভার করেছিল কেলভিন, মেলভিন কেলভিন, তার জন্য এর নাম অনুযায়ী কেলভিন সাইকেল বলা হয় একে। এই ডার্ক রিঅ্যাকশন বা C3 সাইকেলের দুটো স্টেপ আছে, একটা C3 একটা C4, আরেকটা পড়বো C2। এখানে কি হয় আমরা দেখবো এই আরইউবিপি, এই আরইউবিপি আমরা কি করব, আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইডকে জুড়বো, কাকে জুড়বো, কার্বন ডাইঅক্সাইড। এই আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইডকে জুড়ে আমরা কি বানাবো, 3PG। এবার আমি তোকে বলি আরইউবিপি কত কার্বন জানিস, আরইউবিপি হচ্ছে 5 কার্বন, আর কার্বন ডাইঅক্সাইড কত কার্বন, 1 কার্বন, হয়েছে। আমি তোকে স্টেপগুলো দেখাই। সাপোজ ভাব তুই এখানে আরইউবিপি ইউজ করেছিস, আরইউবিপি কত কার্বন, 5 কার্বন, তাহলে তুই যদি 6টা আরইউবিপি ইউজ করিস তাহলে কটা কার্বন হবে, 30টা কার্বন হলো। এই 30 কার্বন পরবর্তীকালে কি ফর্ম করছে, পিজিএ ফর্ম করছে, কি ফর্ম করছে, পিজিএ, 3PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কটা কার্বন, 3টে কার্বন। আচ্ছা এর মধ্যে আমি কি করছি, 6টা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড করছি, কি অ্যাড করছি, 6টা কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা 6টা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কটা কার্বন আছে, 6 কার্বন। তাহলে ভাব এখানে 30 কার্বন, এখানে 6 কার্বন, টোটাল কত হয়ে গেল, 36। আচ্ছা বল এক একটা পিজি যদি 3 কার্বন করে হয় তার মানে কত হবে, 12টা পিজি হবে না, তাহলে 12 ইন্টু 3 36 হয়ে যাচ্ছে। এই 3PGA পরে কি বানাচ্ছে, পরে বানাবে 13 বিপিজি, 13 বিপিজি। এটা বিপিজিও 3 কার্বন, আর এটাও কত কার্বন, কটা কার্বন নিয়ে বানানো, 3টে কার্বন দিয়ে বানানো, এবং এর মধ্যে কটা মলিকিউল বানাচ্ছি, 12টা। এই 12টা বিপিজি, তার মানে এটাও 36। এবার বলি এই পিজিএ থেকে বিপিজিএ বানাতে গেলে কি লাগে, এটিপি লাগে। তোরা রেসপিরেশনে পড়েছিস, পড়েছিস না, যে এখানে একটা ফসফেট ছিল, এখানে দুটো ফসফেট, ফসফেট বাড়লে এটিপি কি হবে, ফসফেট বেড়েছে তো, তাহলে ফসফেট এখানে বাড়ছে, তাহলে ফসফেট বাড়ছে মানে আমাকে এটিপি দিতে হবে, তাহলে এটিপি দিলাম, এডিপি প্লাস পিআই প্রডিউস করলাম। যেহেতু এখানে 12টা আছে আমাকে কটা দিতে হবে, 12টা এটিপি দিতে হবে, দিলে আমি 12টা এডিপি প্লাস 12টা পিআই পাবো। এই 12টা বিপিজিএ থেকে আমি কি বানাবো, এই 12টা বিপিজিএ থেকে আমি বানাচ্ছি 12টা পিজিএএলডি, কি বানাবো, 12টা পিজিএলডি বানাবো বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, হয়েছে। এই 12টা পিজিএলডি থেকে এবার ইমেজিন কর এর মধ্যে কটা কার্বন আছে, 3টে কার্বন, তাহলে টোটাল কত হবে, 12 ইন্টু 3 36। আমি আগেও বলেছিলাম মনে পড়ছে যে অ্যালডিহাইড বানাতে গেলে কি লাগে, অ্যালডিহাইড বানাতে গেলে আমাদের হাইড্রোজেন লাগে, মনে পড়ছে, এখানে আমি NADH প্লাস H প্লাস ইউজ করব, সেই ফর্মুলা। এন্ড কি বানাবো, NADP প্লাস, তাহলে NADPH প্লাস H প্লাস কে ইউজ করব এন্ড বানাবো হচ্ছে NADP প্লাস। এখানে একই রকম কটা পিজিএলডি বানাচ্ছি, 12টা, তার মানে কতগুলো NADH দেবো, 12টা দেবো, ঠিক আছে। তার মানে ভাব এখানে 12টা এটিপি ইউজড হয়ে যাচ্ছে, 12টা NADH প্লাস H প্লাস মানে প্রচুর এনার্জি ইউজড হয়ে যাচ্ছে না, এই জন্য ডার্ক রিঅ্যাকশন করতে চায় না প্ল্যান্ট অনেক সময়।
হলো? এই 12টা পিজিএলডির মধ্যে তোমরা সেপারেট করে দাও। একদিকে করো 10টা পিজিএলডি, আরেকদিকে করবে, আরেকদিকে কি করবে, দুটো পিজিএলডি। একদিকে করো দুটো পিজিএলডি, আরেকদিকে করবে 10টা পিজিএলডি। আচ্ছা আমাকে বল, এক একটা পিজিএলডি 3 কার্বন, তাহলে 10টা হলে কত হবে? 10 × 3 30 কার্বন। আর এখানে এক একটা পিজিএলডি 3 কার্বন, তাহলে 2 × 3 6 কার্বন। আচ্ছা বলতো গ্লুকোজের মধ্যে কটা কার্বন থাকে? গ্লুকোজের মধ্যে থাকে 6 কার্বন, তার মানে C6H12O6। তার মানে এখন কি হয়ে গেল? গ্লুকোজ হয়ে গেল। আর এই 10টা পিজিএলডি থেকে 30টা কার্বন ছিল, আর 6টা আরবির মধ্যে কটা কার্বন ছিল? 30টা কার্বন ছিল। এই 10টা পিজিএলডি আবার কি ফর্ম করছে? আরইবিপি ফর্ম করছে। স্টেপটাকে আবার একবার বলি, শোনো। কি হয় না, এই স্টেপে 6টা আরইবিপি ছিল, প্রত্যেকটা আরইবিপি 5 কার্বন। 6টা আরইবিপি হলে 6 × 5 30 কার্বন। আমি ইউজ করছি 6টা কার্বন ডাইঅক্সাইড, মানে 6 কার্বন। 30 + 6 36 হচ্ছে। এই 36 কার্বন হচ্ছে টোটাল 12টা 3পিজিএ ফর্ম হচ্ছে। প্রত্যেকটা 3পিজিএ কত কার্বন? 3টে কার্বন। তো 3টে কার্বন 12 × 3 36। এবার এই প্রত্যেকটা পিজি এর মধ্যে একটা করে ফসফেট আছে, এখান থেকে ফর্ম হচ্ছে 13বিপিজি। আমরা বলেছিলাম ফসফেট নাম্বার বাড়লে সবসময় কি হয়? এটিপি দিতে হয়। তো এডিপি দিলাম, দিয়ে কি বানালাম? এডিপি প্লাস পিআই। এই এডিপি প্লাস পিআই কে ইউজ করেছি আমরা। এরপরে দেখ, এই বিপিজিএ থেকে আমরা কি বানাচ্ছি? 12টা পিজিএলডি বানাচ্ছি। এই 12টা পিজিএলডি বানানোর সময় আমরা 12টা এনএডিএইচ প্লাস এইচ প্লাস ইউজ করেছি, দিয়ে 12টা এনএডিপি প্লাস প্রডিউস করেছি। তার মানে এইটা যেটা ইউজ করলাম, আর এইটা আমরা ইউজ করলাম। আমরা জানি অ্যালডিহাইড বানাতে গেলে এইটা আমার লাগে। এরপরে চলে আয়, আচ্ছা প্রত্যেক যেহেতু 12টা পিজিএলডি, তার জন্য 12টা এনএডিএইচ লাগছে। প্রত্যেকটা পিজিএলডির মধ্যে 3টে করে কার্বন, তার মানে 12 × 3 36 কার্বন। তো 36 কার্বনের মধ্যে 6টা কার্বন এদিকে চলে এলো, 30টা কার্বন এদিকে চলে এলো। 6টা কার্বনের মধ্যে দেখ, 6টা কার্বনের মধ্যে যেহেতু গ্লুকোজ আছে, তাহলে গ্লুকোজ হয়ে গেল। আর বাকি পিজিএলডি গুলো কি করলো? ফর্ম করতে চলে গেল। হয়েছে। এই সাইকেলটার নাম হচ্ছে C3 সাইকেল। কেন না, যেহেতু ফার্স্ট কম্পাউন্ডের নাম কি? ফার্স্ট কম্পাউন্ড 3পিজিএ, এবং এটা কত কার্বন আছে? এর মধ্যে 3টে কার্বন আছে। হয়েছে। এন্ড এই প্রসেসে আমরা কি ইউজ করেছি? 6টা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছি। ভালো করে লক্ষ্য কর, আরইবিপির মধ্যে 30টা কার্বন ছিল, আবার ঘুরে ফিরে আরইবিপির মধ্যে 30টা কার্বনই চলে এসেছে। এবং 6টা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছিলিস, তার পরিবর্তে তুই গ্লুকোজ পেয়ে গেছিস। তার মানে তুই বলতে পারিস যে কার্বন ডাইঅক্সাইডটাই গ্লুকোজ বানিয়ে দিয়েছে। তার মানে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ফটোসিনথেসিসে যে গ্লুকোজটা প্রডিউস হয় তার সোর্স কে, তুই বলবি কি ওয়াটার না কার্বন ডাইঅক্সাইড? তুই বলবি কার্বন ডাইঅক্সাইড। বিকজ কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি বলে, যেটাই যটা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছি ততটা অ্যামাউন্ট অফ গ্লুকোজ পেয়েছি। হ্যালো? তাহলে এই সাইকেলটাতে কি কি পেলাম? তাহলে ইউজ আর প্রোডাক্টে দেখি। তাহলে এখানে ইউজ আর প্রোডাক্ট ভালো করে লক্ষ্য কর। এখানে তুই কি ইউজ করেছিস? কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছিস, পেয়েছিস কি? গ্লুকোজ। এখানে তুই কি ইউজ করেছিস? এনএডিএইচ। 6টা কার্বন ডাইঅক্সাইড ইউজ করেছিস, এখানে 12টা। এনএডিএইচ প্লাস এইচ প্লাস ইউজ করেছিস, কি পেয়েছিস? এনএডিপি প্লাস পেয়েছিস। হয়েছে। আর কি ইউজ করেছিস এখানে তুই? এখানে তুই এটিপি ইউজ করেছিস, কটা? এটিপি কটা ইউজ করেছিস? এটাই কোশ্চেনে আসে, দেখ ভালো করে লক্ষ্য কর। এইখানে কটা হলো? 12টা এটিপি। মনে রাখবি, এইখানে থেকে যখন রিটার্ন করছে তখন আবার 6টা এটিপি লাগে, দিয়ে 6টা এডিপি প্লাস পিআই তৈরি হয়েছে। যখন রিটার্ন করছে, তাহলে ভাব যখন রিটার্ন করছে তখন এই কাজটা করছে তো। তার মানে আমরা দেখবো, তার মানে কটা এটিপি লাগছে টোটাল? তাহলে এখানে 6টা, এখানে 12টা, তাহলে টোটাল এটিপি কটা? 18টা না? তাহলে এখানে আমরা ইউজ করছি কটা? 18 এটিপি। এন্ড পাচ্ছি কি? 18টা এডিপি প্লাস পিআই। হয়েছে। তার মানে আমার এখানে যদি আমি বলি যে CO2 is to NADH is to
এটিপি রেশিও বলতে তুই কি বলবি স্যার 6:12:18, তার মানে 1:2:3, তার মানে একটা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে দুটো এনএডিএইচ তিনটে এটিপি লাগে। হয়েছে? তার মানে একটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাড করতে গেলে তোর কটা কার্বন এনএডিএইচ লাগবে? দুটো এনএডিএইচ লাগবে, তিনটে এটিপি লাগবে। মানে বুঝতে পারছিস কত এনার্জি লস হয়ে যায়? প্রচুর এনার্জি লস হয়ে যায়। এই জন্য প্ল্যান্ট প্রায় করতে চায় না। হয়েছে? এই হচ্ছে গল্প। এবার আসছি, এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলো এটা কে করলো? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে গেলে একটা এনজাইম লাগে যার নাম হচ্ছে রুবিস্কো। তার নাম কি? রুবিস্কো। তাহলে সি3 প্ল্যান্টের ক্ষেত্রে CO2 কে অ্যাড করতে হেল্প করে কে? রুবিস্কো। হয়েছে? এবার আসছি সি3 প্ল্যান্ট হয়ে গেল। এই দেখ এই ইকুয়েশনটা ছিল তোদের 6CO2 ছিল না? 6CO2, 18 ATP আর 12 NADH। এবার চলে আসে C4 প্ল্যান্ট। তাই C4 প্ল্যান্টের ক্ষেত্রে একদম বেসিক জিনিস, জেনারেলি কি হয় সি থ্রি প্ল্যান্টে কোথায় হয়? মেসোফিল সেলে হয়। কোথায় হয়? মেসোফিল সেল। কোথায় হবে? মেসোফিল সেল। হয়েছে? এবার এই মেসোফিল সেলে কেন হয় না? এখানে কি থাকে? রুবিস্কো থাকে। তাহলে রুবিস্কোকে লাগবে আমার। কিন্তু প্রবলেম হচ্ছে C4 প্ল্যান্টে মেসোফিলে রুবিস্কো থাকে না। তার মানে তাহলে ফটোসিনথেসিস করবো কি করে? তখন আমরা একটা উল্টো অল্টারনেটিভ মেথড ব্যবহার করছি। দেখো হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ মেথড? দেখো আমরা কি দেখছি, আমরা ইনিশিয়ালি দেখো তাহলে সি3 প্ল্যান্ট আর সি4 প্ল্যান্ট দেখলাম। তাহলে সি4 প্ল্যান্টের ক্ষেত্রে একদম প্রথমে আসছি আমরা ইনিশিয়ালি দেখো। সো সি4 প্ল্যান্টের লিপ কেমন দেখতে? এদের ক্ষেত্রে এইটা হচ্ছে জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। এদের লিপের জাইলেম আর ফ্লোয়েমের বাইরের দিকে একটা সেলের লেয়ার থাকে, তাকে বলা হয় বান্ডিল সিথ। কি বললাম? বান্ডিল সিথ। তাহলে জাইলেম ফ্লোয়েমের বাইরের দিকে যে লেয়ারটা থাকে তার নাম কি? বান্ডিল সিথ। আর তারপরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় মেসোফিল। তাহলে সি4 প্ল্যান্টের ক্ষেত্রে কি বললাম? তাহলে প্রথমে থাকে বান্ডেল সিথ, তারপরে থাকে মেসোফিল। এবার কোশ্চেন হচ্ছে রুবিস্কো আছে কোথায়? এখানে রুবিস্কো থাকে। রুবিস্কো থাকে না কোথায়? রুবিস্কো থাকে না এখানে। তাহলে রুবিস্কো মেসোফিলে থাকে না, তাহলে এটা কি মেসোফিল না? তাহলে মেসোফিল সেলে রুবিস্কো থাকবে না, বান্ডেল সিতে রুবিস্কো থাকবে। আমি কি বললাম? রুবিস্কো কি করে? কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে হেল্প করে। তার মানে তুই ভাব কার্বন ডাইঅক্সাইড কোথায় আছে? বাইরে আছে। এই কার্বন ডাইঅক্সাইড এতটা পর্যন্ত যাবে কি করে? তাহলে প্রথমে একে এখানে অ্যাবজর্ব করতে হবে, দিয়ে এখানে অ্যাবজর্ব করতে হবে, দিয়ে এখানে পাঠাতে হবে তো। তার মানে আমি কি দেখবো সি4 প্ল্যান্টের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে ভালো করে লক্ষ্য কর। তাহলে বাইরে, তাহলে এখানে দেখ এটা কি এয়ার? তো এটা এয়ার। এটা কি? মেসোফিল। এটা কি? বান্ডেল সিথ। আর তারপরে কি? ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লোয়েম। তার মানে আমি লিখতে পারি এখানে এয়ার লিখলাম, দেখ যেরকম বলেছি। তারপরে কি? মেসোফিল সেল ছিল, তাহলে মেসোফিল সেল। তারপরে কি ছিল? বান্ডেল সিথ। তারপরে কি হবে? ভাস্কুলার বান্ডেল। আচ্ছা এইখানে রুবিস্কো নেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব কি করবে? ও করতে পারবে না। তাহলে করবেটা কি? দেখ এইখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করার জন্য এটাকে লক্ষ্যে রাখো, ভালো করে লক্ষ্য। এখানে কি হলো? কার্বন ডাইঅক্সাইড এখানে ঢুকলো, দিয়ে জলের সাথে বাইন্ড হলো। কার সাথে? জলের সাথে। জলের সাথে বাইন্ড হয়ে কি বানালো? HCO3-। কি বানালো? HCO3-। এই পেপ বলে একটা কম্পোনেন্ট থাকে, পেপ। কার মধ্যে থাকে? মেসোফিল সেলের মধ্যে থাকে। এই পেপ কি করলো? কি বানালো? এই HCO3 কে কাজে লাগিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বানালো।
বানালো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা পরবর্তীকালে বানাচ্ছে কি ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড পরবর্তীকালে যাচ্ছে কোথায়? এই ম্যালিক অ্যাসিড পরবর্তীকালে যাচ্ছে কোথায়? বান্ডিল সিতে চলে গেল। আচ্ছা বল, পেপ হচ্ছে 3 কার্বন, ঠিক আছে, এটা কত কার্বন? 1 কার্বন। অক্সালো অ্যাসিড কত কার্বন? 4 কার্বন। হলো? তাহলে এইখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করলো, এটার নামকে কে করে? এটা বলা হয় পেপ কেজ। কি নাম? পেপ কেজ বা পেপ কার্বক্সিলেজ। তাহলে কি বললাম? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করলো, দিয়ে জলের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে পেপের সাথে এই HCO3 মাইনাসকে কি করলো? ও অ্যাড করে দিল। এই পেপের সাথে HCO3 মাইনাসকে ও কি করলো? অ্যাড করে দিল, দিয়ে কি বানালো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা 4 কার্বন। এইখান থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড, যেটা নিজেও 4 কার্বন। এই ম্যালিক অ্যাসিড হলো চলে গেল কোথায়? বান্ডিল সিতে। আচ্ছা ম্যালিক অ্যাসিড 4 কার্বন তো, এই ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে পাইরুভেট। পাইরুভেট, এই পাইরুভেট কত কার্বন? 3 কার্বন। আচ্ছা বলতো, পাইরুভেট 3 কার্বন, ম্যালিক অ্যাসিড 4 কার্বন, তাহলে একটা কার্বন বেড়ে গেছে না? তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে। আচ্ছা বলতো, আমি বলেছিলাম যে বান্ডিল সিদের মধ্যে কি থাকবে? রুবিস্কো থাকবে, আর এখানে রুবিস্কো থাকবে না। তাহলে রুবিস্কো থাকলেই গ্লুকোজ হবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডকে এখন কাজে লাগিয়ে হচ্ছে এটা কি? C3 সাইকেলটা আমি করে নিলাম। হলো? এই কার্বন ডাইঅক্সাইডের কাজে লাগিয়ে আমি C3 সাইকেল করলাম, দিয়ে কি বানালাম? গ্লুকোজ বানালাম। আর এই গ্লুকোজটাকে স্টার্চ বানিয়ে দিয়ে দিলাম। আর এই পাইরুভেটটা চলে গেল আবার পেপ ফর্মে। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো, দেখ ভালো করে অবজার্ভ কর, বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছিল, এই জায়গাটাতে রুবিস্কো ছিল, এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড ছিল, এখানে রুবিস্কো ছিল, এখানে রুবিস্কো আমার আছে। তাহলে রুবিস্কো যদি এখানে না থাকে, তাহলে গ্লুকোজ এখানে হবে না। তাহলে আমার একটা কাজ চাই, স্যার তাহলে তাহলে একটা, তখন দেখ রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করবে। এবার রুবিস্কো যদি এখানে না থাকে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হচ্ছে না, তখন আমি একজন রুবিস্কো কি করলো, একজন অ্যাসিস্ট্যান্ট পাঠালো, যার নাম কি পেপ কেজ। বলছে তুই একটা কাজ কর, এই কার্বন ডাইঅক্সাইডটা এয়ারে আছে, তুই এটাকে আমার কাছে পৌঁছে দে। কেন না? আমার কাছে রুবিস্কো আছে। দেখ বান্ডিল সিদের কাছে রুবিস্কো আছে, আমি যদি কার্বন ডাইঅক্সাইডটাকে যে কোনো ভাবে বান্ডিল সিদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে গ্লুকোজ প্রোডাকশন হবে। কেন? বান্ডিল সিদের রুবিস্কো আছে। মেসোবিল সেলে গ্লুকোজ প্রোডাকশন কেন হচ্ছে না? বিকজ মেসোবিল সেলে রুবিস্কো নেই। তো ও কি করলো? কার্বন ডাইঅক্সাইডটাকে নিল, জলের সাথে বাইন্ড করে বাইকার্বনেট বানালো, দিয়ে পেপের সাথে অ্যাড করি অক্সালোঅ্যাসিড অ্যাসিড করলো, করে ম্যালিক অ্যাসিড করলো। এই ম্যালিক অ্যাসিডটাকে পাঠিয়ে দিল কোথায়? বান্ডেল সিতে। বান্ডেল সিতে যেই পাঠাচ্ছে, কি করছে? বান্ডেল সিড তখন কি করছে? ম্যালিক, এবার ভাব, ইমেজিন কর ম্যালিক অ্যাসিড অক্সালো অ্যাসিড, এটা কেন ফর্ম হয়েছিল? কারণ কার্বন ডাইঅক্সাইডটাকে এর মধ্যে ঢোকালো, এখান থেকে এর মধ্যে ঢোকালো, এখান থেকে এর মধ্যে ঢোকালো, এখান থেকে এর মধ্যে ঢোকালো। এবার বল ম্যালিক অ্যাসিড কাছে চলে এসেছে কার্বন ডাইঅক্সাইড। এবার বল এই ম্যালিক অ্যাসিডের মধ্যেই তো এই কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে বসে আছে। তাহলে এই ম্যালিক অ্যাসিড যখন এখানে রুবিস্কোকে দেখতে পাচ্ছে, তখন কি আর কার্বন ডাইঅক্সাইডটাকে ভেতরে ভরে রাখবে? ও কি করলো? কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিল, অ্যান্ড নিজে পাইরুভিক অ্যাসিড কনভার্ট হয়ে গেল। অ্যান্ড এই কার্বন ডাইঅক্সাইড C3 সাইকেল করে গ্লুকোজ বানালো। তাহলে এই সাইকেলকে বলা হয় কি সাইকেল? C4 সাইকেল। কি বলে? C4 সাইকেল। কেন C4 সাইকেল বলে? আচ্ছা এখানে প্রথমবার কার্বক্সিলেশন হয়েছিল এখানে, এই যে ফার্স্ট টাইম, এটা হচ্ছে কি ফার্স্ট টাইম। আবার পরে আবার একবার হলো সেকেন্ড টাইম। প্রথমবার কে হলো? কে? পেপ কেজ। পরের বার করলো কে? রুবিস্কো। কার্বক্সিলেশন মানে কি? কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে। দেখ প্রথমবার কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করলো কার সাথে? পেপের সাথে। করালো কে হেল্প? পেপ কেজ। পরে আবার ছেড়ে দিল, দিয়ে আবার আবার যুক্ত করলো, দুবার হচ্ছে না। তাই জন্য C4 সাইকেলে দুবার কার্বক্সিলেশন। এন্ড এখানে ফার্স্ট কম্পাউন্ড যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যেটা কত কার্বন? 4 কার্বন। তার জন্য এই সাইকেলকে বলা হয় C4 সাইকেল। কি বলা হয়? C4 সাইকেল। ছবিটা দেখ, তোদের কাছে খাতা তো আছে, খাতায় লেখা আছে, তো তোরা খাতা থেকে দেখে নিস জিনিসগুলো। দেখ ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে কি মেসোফিল সেল, এটা কি বান্ডিল সিল। বাতাসের হাইড্রোজেন আসলো ও কার্বন ডাইঅক্সাইড আসলো, দেখ বাইকার্বনেট ফর্ম করলো তো।
যেটা দিয়ে কি বানালো ফিক্সেশন করে C4 মানে কি এইটা হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা বলেছিলাম। তাহলে ফিক্সেশন এটা হচ্ছে কি ফার্স্ট ফিক্সেশন হলো। কে করলো পেপকেজ, বলেছিলাম পেপকেজ করবে এটা। এবার এটা করার পরে ট্রান্সপোর্ট করলো কোথায় বান্ডিল সিতে চলে এলো। এটা কি ম্যালিক অ্যাসিড হয়ে চলে এলো। এই ম্যালিক অ্যাসিড, এই ম্যালিক অ্যাসিডটা কোথায় গেল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তাই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল না, দিয়ে কি করলো কেলভিন সাইকেল করছে, দিয়ে কি বানাবে গ্লুকোজ বানাবে। আর C3 অ্যাসিড বানালো যার নাম হচ্ছে কি পাইরুভেট, এক্ষুনি বললাম। এই পাইরুভেটটা চলে গেল কোথায় আবার ফসফোএনল পাইরুভেট বানাতে পেপ। তার মানে গোল গোল করে ঘুরছে এরকম। তার মানে কি হলো, তার মানে কেন না এখানে রুবিস্কো ছিল, এখানে রুবিস্কো ছিল না। বোঝা গেছে। এরপরে চলে আয় আমরা C2 সাইকেলটা পড়বো আর ফটো রেসপিরেশনে কতগুলো অ্যাক্টিভিটি করবো। 10টা মিনিট লাগবে আর আমাদের, দিলে শেষ হয়ে যাবে। দেখ C2 সাইকেল কি জিনিস, দেখ রুবিস্কো যে এনজাইমটা না, এই যে রুবিস্কো, এই রুবিস্কো এনজাইমটা এক কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত করতে হেল্প করে, মানে আরইউবিপি কে CO2 এর সাথেও বাইন্ড করে, আবার আরইউবিপি কে অক্সিজেনের সাথেও বাইন্ড করে, মানে এটাও করতে পারে এটাও করতে পারে। কিন্তু কোনটা করার চান্স বেশি, বলছে এইটা করার চান্স ওর বেশি, এইটা সে বেশি করতে চায়। কোনটা কম করতে চায় না এইটা কম করতে চায়। হলো। এবার প্রবলেম হচ্ছে যদি এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, মনে রাখবি C3 প্ল্যান্ট যারা হয় C3 তারা কার্বন ডাইঅক্সাইড বেশি পছন্দ করে। কি পছন্দ করে, বেশি পছন্দ করে। আর যারা C4 হয় তারা CO2 বেশি হলেও চলে আবার কম হলেও চলে। হলো। এবার ভাব যদি এনভায়রনমেন্টে কি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে গেল, তাহলে আরইউবিপি CO2 এর সাথে কি বাইন্ড হতে পারবে, পারবে না। তাহলে যদি এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড কমে যায় আরইউবিপি CO2 এর সাথে বাইন্ড হতে পারবে না। তাহলে আরইউবিপি যদি CO2 এর সাথে বাইন্ড না হয় তাহলে কি হবে আরইউবিপি, বলছে তখন দেখা যাচ্ছে আরইউবিপি অক্সিজেনের সাথে বাইন্ড হচ্ছে। যদি কি বললাম যদি এনভায়রনমেন্টে CO2 অক্সিজেন কম থাকে, বেশি থাকলে তো আলাদা ব্যাপার, যদি কম থাকে তখন আরইউবিপি অক্সিজেনের সাথে বাইন্ড হবে, দিয়ে কি বানাবে, আচ্ছা আরইউবিপি কত কার্বন 5 কার্বন না, হলো। তাহলে বানাবে কি পিজিএ বানাবে আর পিজিএল বানাবে, পিজিএল, তাহলে পিজিএ প্লাস পিজিএল। হোয়াট ইজ পিজিএল, ফসফোগ্লাইকোলেট। আচ্ছা এটা কি 3 কার্বন যুক্ত যৌগ আর এটা 2 কার্বন কম্পাউন্ড, তাহলে 3 কার্বন এন্ড 2 কার্বন, তাহলে পিজিএ 3 কার্বন পিজিএল 2 কার্বন। দ্যাটস ওয়াই যেহেতু পিজিএলটা 2 কার্বন তার জন্য এই সাইকেলটাকে বলা হয় C2 সাইকেল। কি বললাম, যখন প্ল্যান্ট C3 প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড বেশি পছন্দ করে, তাই C3 প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে ফটোসিনথেসিস হয় না। আর ফটোসিনথেসিস হয় না বলেই আরইউবিপি অক্সিজেনের সাথে বাইন্ড করে, দিয়ে কি করে পিজিএ প্লাস পিজিএল বানায়, 3 3 2 5 হয়ে গেছে। এই পিজিএল যদি কি হয় পরবর্তীকালে আবার পিজিএ বানাতে হেল্প করে। তাহলে যেহেতু ফার্স্ট কম্পাউন্ড পিজিএল তার জন্য একে বলা হয় C2 সাইকেল। আর যেহেতু এই প্রসেসে অক্সিজেন ইউজ হচ্ছে তার জন্য একে রেসপিরেশন বলা হয়। ইমাজিন কর ফটো নামটা কি বলতো, ফটো রেসপিরেশন। আচ্ছা রেসপিরেশনে কি হয় অক্সিজেন ইউজ হয়, ফটো মানে কি স্যার লাইট, তার মানে এটা তো সালোক সংশ্লেষ প্রসেস, কারণ আরইবিপি আছে। তাহলে স্যার সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রসেস পড়াচ্ছি আমরা, কিন্তু অক্সিজেন ইউজ করছি, অক্সিজেন এখানে প্রডিউস হয়, তার জন্য এটা ফটোসিনথেসিস প্লাস রেসপিরেশন জুড়ে দিয়েছি না। একদিকে ফটোসিনথেসিসের আরইবিপি ইউজ করেছি, একদিকে রেসপিরেশনের অক্সিজেন ইউজ করেছি, তার জন্য একে জুড়ে দিয়ে আমি কি নাম দিয়েছি ফটো রেসপিরেশন। বা এর আরেকটা নাম কি আছে C2 সাইকেল। কেন C2 সাইকেল, না ফার্স্ট যে কম্পাউন্ডটা পিজিএল ফসফোগ্লাইকোলেট এটা 2 কার্বন,
এবার বল যদি ফটো রেসপিরেশন হয় তাহলে তো অক্সিজেন সব খরচ হয়ে যাবে। এবার বল ফটো রেসপিরেশন লস না লাভ? অবভিয়াসলি লস, কারণ ফটো রেসপিরেশন হলে খরচ হয়ে যাচ্ছে সব। তাহলে C3 প্ল্যান্ট ভাব, এবার লক্ষ্য কর C3 প্ল্যান্ট যারা হয় তাদের কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে। কি বললাম? কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে। আর C4 প্ল্যান্ট এদের কার্বন ডাইঅক্সাইড কম হলেও চলে। হলো? আচ্ছা, যাদের কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে তাহলেও কি করবে? ফটো রেসপিরেশন করবে, এক্ষুনি যেটা বললাম। তাহলে যদি এ ফটো তাহলে কি কারা ফটো রেসপিরেশন করে? C3 প্ল্যান্ট। পরীক্ষায় জিজ্ঞেস করে কোন প্ল্যান্ট সবচেয়ে বেশি ফটো রেসপিরেশন করে, এক্সাম্পল কি লিখবি? C3 প্ল্যান্ট। কেন? কারণ C3 প্ল্যান্ট স্যার হাই কার্বনের ছাড়া বাঁচতে পারে না। আর কার্বন ডাইঅক্সাইড যেই কমে যাবে ফটো রেসপিরেশনটা শুরু হয়ে যাবে। আর ফটো রেসপিরেশন শুরু হয়ে গেলে অক্সিজেন ইউজড হয়ে যাবে। আর অক্সিজেন ইউজড হয়ে গেলে আমার লস। তার জন্য কার প্রোডাক্টিভিটি কম, মানে কার প্রফিট কম? C3 প্ল্যান্টের প্রফিট কম। এবার আসছি C4 প্ল্যান্ট, এদের কার্বন ডাইঅক্সাইড কম লাগে। তাহলে কম কার্বন ডাইঅক্সাইড লাগে মানে কম কার্বন ডাইঅক্সাইড কেউ কাজ চালিয়ে দিতে পারবে। তার মানে কম কার্বন ডাইঅক্সাইড হলেও যেহেতু কাজ চলে যাচ্ছে তার জন্য এরা ফটো রেসপিরেশন করবে না। তাহলে ফটো রেসপিরেশন যদি না করে তাহলে লস হবে না। আর লস না হলে প্রোডাক্টিভিটি প্রফিট আমার বেশি, আমার প্রফিট বেশি। বোঝাতে পারলাম? এই হচ্ছে ফটো রেসপিরেশনের গল্প। তোমরা C3 C4 প্ল্যান গুলো পড়ো বাড়িতে, তোমরা তার আগে রিভিশন ক্লাস তো আমি মেন কিওয়ার্ডস গুলো জায়গাগুলোকে ধরছি। যে জায়গাগুলোকে তোমরা এখনো বুঝতে পারোনি আমাকে পরের দিন অফলাইন ক্লাসে স্যাটারডেতে বা তোমরা যে ক্লাসগুলোতে আসো সেই ক্লাসগুলো অফলাইন ক্লাসে এসে বলবে আমাকে, আমি তাহলে সেগুলোতেও সলভ করে দেবো। লাস্টে আসছি, লাস্ট পার্ট আমাদের লিমিটিং ল অফ লিমিটিং। দেখ ফটোসিনথেসিস করতে গেলে আমার কি কি লাগে জানিস তুই? লাইট লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, আর অক্সিজেন লাগে। তাহলে লাইট লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, আর অক্সিজেন প্লাস ওয়াটার লাগে। তাহলে ভাব, তাহলে লাইট যদি না দিই ফটোসিনথেসিস হবে? বলছে না স্যার হবে না। যদি কার্বন ডাইঅক্সাইড না দিই ফটোসিনথেসিস হবে? না হবে না স্যার। অক্সিজেন সরি অক্সিজেন লাগে না, অক্সিজেন প্রডিউস হয়, সরি। ওয়াটার যদি না দিই তাহলে কি ফটোসিনথেসিস হবে? না হবে না স্যার। ক্লোরোফিল যদি না দিই তাহলে ফটোসিনথেসিস হবে? না হবে না। তার মানে কি ফটোসিনথেসিস দিতে করতে যেগুলো লাগে সেগুলো যদি আমি না দিই তাহলে ফটোসিনথেসিস হবে না। আলটিমেট গল্প মানে এখানে। কিন্তু প্রবলেম কোথায়? বলছে ফটোসিনথেসিস করতে গেলে তাহলে অনেক কিছু দরকার, যেমন লাইট। তার মানে স্যার এবার ধর আমি একটা প্ল্যান্টের ফটোসিনথেসিস হচ্ছে না, তোকে আমি বললাম যে একটা প্ল্যান্টের ফটোসিনথেসিস হচ্ছে না, তুই কি বলবি? স্যার নিশ্চয়ই স্যার লাইটের সমস্যা আছে, না হলে স্যার কার্বন ডাইঅক্সাইডের সমস্যা আছে, না হলে স্যার ওয়াটারের সমস্যা আছে, না হলে ক্লোরোফিলের সমস্যা আছে। কিছু না কিছু তো সমস্যা আছে, আপনি তো বললেন সেটাই। কারণ ফটোসিনথেসিস করতে গেলে যেগুলো লাগে, লাইট লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, ওয়াটার লাগে, ক্লোরোফিল লাগে, সানলাইট লাগে, তাহলে এগুলো যদি আমি না পাই তাহলে ফটোসিনথেসিস হবে না। তার মানে নিশ্চয়ই এগুলোতে কোনো সমস্যা আছে। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এইগুলোকে একটু ভালো করে দিন, তাহলে কি ফটোসিনথেসিসটা ভালো করে। এবার তোমাকে আমি তখন জিজ্ঞেস করলাম আচ্ছা কোনটা নেই? লাইট নেই, না কার্বন ডাইঅক্সাইড নেই, না ওয়াটার নেই, না অক্সিজেন। এখানেই আসছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর কি বলছে? বলছে কোনো একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন লাইক ফটোসিনথেসিস, এটা মেবি অনেক বেশি ফ্যাক্টরের উপর রেসপন্সিবল। মানে কি? হয়তো লাইটের জন্য হচ্ছে না, বা কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে না, বা ওয়াটারের জন্য হচ্ছে না, যে কোনো কারণে হতে না হতে পারে। যেমন ভাব তুই কোনো কাজ করছিস, তুই সেই কাজটা করছিস না, তোর না করার পেছনে অনেক রিজন থাকতে পারে, বাট যে কাজটা করছিস না তার একটা প্রধান মেন রিজন তো আছে। বলছে ফটোসিনথেসিস অ্যাফেক্টেড বাই সেভারাল ফ্যাক্টর, মানে ফটোসিনথেসিস অনেকগুলো ফ্যাক্টর দিয়ে এফেক্টেড হতে পারে, বাট যে কোনো একটা ফ্যাক্টর যেটা সবচেয়ে বেশি রেসপন্সিবল তাকে আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। তাহলে লিমিটিং ফ্যাক্টর কাকে বলে? না কোনো একটা প্রসেসের ক্ষেত্রে অনেকগুলো অ্যাক্টিভিটি রেসপন্সিবল, কেন? ফটোসিনথেসিসটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তাদের মধ্যে যদি কোনো একটা ফ্যাক্টর মেন হয়, মানে অ্যাকচুয়াল, তোর
আরেকজন প্রবলেম ক্রিয়েট করতে পারে তোর লাইফে, কিন্তু এমন একজন লোক আছে যে সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করছে, মানে মেন লোক, দ্যাট ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর। সো হোয়াট ইজ লিমিটিং ফ্যাক্টর? দ্য লিমিটিং ফ্যাক্টর ইজ কোনো একটা ফ্যাক্টরে যদি মাইনর চেঞ্জ হয়, হচ্ছে দেয়ার আর সেভার বায়োকেমিক্যাল প্রসেসে অনেকগুলো ফ্যাক্টর এফেক্টেড হতে পারে, যদি কোনো একটা ফ্যাক্টর কোনো ফটোসিনথেসিস রেটকে ডাইরেক্টলি এফেক্টেড করতে পারে, তখন তাকে আমরা কি বলবো? লিমিটিং ফ্যাক্টর। লাইক একটা প্ল্যান্টের ক্ষেত্রে লাইটও প্রবলেম করতে পারে, গ্রিন লিপও করতে পারে, কার্বন ডাইঅক্সাইডও করতে পারে, বাট দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেই কমে যাচ্ছে, রেট অফ ফটোসিনথেসিস হিউজ কমতে শুরু করছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মোস্ট এসেনশিয়াল কম্পোনেন্ট ফর দ্য ফটোসিনথেসিস। এরকম কতগুলো অপশন আছে, যেমন লাইটও হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। এবার একটা জিনিস এই গ্রাফটা লক্ষ্য করি, এই গ্রাফটা একটা কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? এটা দেখ, লাইট ইন্টেন্সিটি বাড়ছে, দেখ লাইট ইন্টেন্সিটি বাড়ছে, আর রেট অফ ফটোসিনথেসিস বাড়ছে, মানে কি ফটোসিনথেসিস বাড়ছে, ইন্টেন্সিটিও বাড়বে, লাইট আলোর তীব্রতা। তুই লাইটের ইন্টেন্সিটি বাড়াচ্ছিস, ফটোসিনথেসিসও বাড়ছে। এবার বল লাইট ইন্টেন্সিটি একটা টাইম পরে, দেখ লাইট ইন্টেন্সিটি বাড়ালাম, এতটা পর্যন্ত লাইট ইন্টেন্সিটি নিচ্ছি, ফটোসিনথেসিস এতটা হয়ে গেছে, লাইট ইন্টেন্সিটি এতটা এসছে, ফটোসিনথেসিস এতটা হয়ে গেছে, লাইট ইন্টেন্সিটি এতটা, ফটোসিনথেসিস এতটা। তার মানে লাইট, তুই তাহলে কি বুঝছিস? স্যার লাইট ইন্টেন্সিটির সাথে না রেট অফ ফটোসিনথেসিসটা না ডাইরেক্টলি প্রপোর্শনাল বলছিস তুই। তাহলে স্যার লাইট ইন্টেন্সিটি বাড়াচ্ছি, ফটোসিনথেসিস বাড়ছে, লাইট ইন্টেন্সিটি বাড়াচ্ছিস, ফটোসিনথেসিস বাড়ছে, এরকম করে বাড়ছে। বলছি স্যার লাইট ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে ফটোসিনথেসিস বাড়ছিল, খুব ভালো কথা, কিন্তু এতটা পর্যন্ত বেড়ে আর বাড়া বন্ধ হয়ে গেছে। বলছি স্যার এই অবধি বাড়লো, এই অবধি বেড়ে বন্ধ হয়ে গেল, তাহলে এতটা অবধি বেড়ে বন্ধ হয়ে গেল কেন স্যার? এরকম ভাবে বাড়তে পারতো, এরকম করে বাড়তে বাড়তে চলে যাবে, এরকম করে চলে যাবে, বাড়তে বাড়তে, তাহলে কেন গেল না? অর্থাৎ লাইট ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে রেট অফ ফটোসিনথেসিস সব সময় বাড়ছে না। তার মানে কি বুঝলাম? তার মানে স্যার এতটা পর্যন্ত ফটোসিনথেসিস বাড়ছিল কেন? লাইট বাড়াচ্ছিলেন বলে, লাইট ইন্টেন্সিটি বাড়াচ্ছিলেন বলে। তার মানে এই জায়গাটায় লাইট লিমিটিং ফ্যাক্টর ছিল। পরীক্ষায় জিজ্ঞেস করে কোথায় লাইট লিমিটিং ফ্যাক্টর, এখানে লাইট লিমিটিং ফ্যাক্টর ছিল 100%, কেন লাইট বাড়াচ্ছিলাম বলে ফটোসিনথেসিস বাড়ছিল। কিন্তু এখানে লাইট বাড়াচ্ছি, ফটোসিনথেসিস বাড়ছে, বলছে স্যার বাড়ছে জানেন, কিন্তু সেম স্পিডে বাড়ছে না, কেমন একটু স্লো হয়ে গেছে, একটু কমে গেছে। মানে যদি এরকম ভাবে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু এরকম ভাবে না গিয়ে একটু কমে গেছে। তাহলে স্যার কমে গেল কেন? তার মানে স্যার এখানে লাইট তো ফ্যাক্টর হতেই পারে, কেন লাইট বাড়ছে বলে ফটোসিনথেসিস বেড়েছে, তো আমার তো বাড়েনি নয়, আগে এতটা ছিল এখন এতটা হয়ে গেছে, মানে এতটা বেড়েছে। তাহলে লাইট বাড়েছে, ফটোসিনথেসিস তো বেড়েছে, কিন্তু সেম স্পিডে বাড়েনি। তার মানে স্যার লাইট ও লিমিটিং ফ্যাক্টর, তার সাথে সাথে অন্য কিছু ফ্যাক্টরও লিমিটিং ফ্যাক্টর, এনি আদার, তাই না? তার মানে লাইটও 50% লিমিটিং আছে, আর অন্য কিছু হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, স্যার ওয়াটার হতে পারে, স্যার ক্লোরোফিল। লাস্টেটা দেখ, সিটে দেখ, দেখ লাইট বাড়িয়েছিস, লাইট বাড়িয়েছিস, প্রচুর বাড়িয়ে যাচ্ছিস, ফটোসিনথেসিস একদম বাড়ছে না, একদম বাড়ছে না। তার মানে সি তে কি লাইট লিমিটিং ফ্যাক্টর? মানে লাইটের জন্য কি ফটোসিনথেসিসটা বন্ধ হয়ে আছে? না, কেননা সির কন্ডিশনের ক্ষেত্রে লাইট বাড়ার সাথে সাথে ফটোসিনথেসিস এফেক্টেড হচ্ছেই না। তার মানে এক্সামে কোশ্চেনটা কি দেয়, যে এ তে কি লাইট লিমিটিং ফ্যাক্টর? তুই বলবি হ্যাঁ স্যার এ তে লাইট লিমিটিং ফ্যাক্টর। বলবি বি তে কি লাইট লিমিটিং ফ্যাক্টর? বলছে স্যার হ্যাঁ বি তে লিমিটিং ফ্যাক্টর, বাট 50% স্যার, অন্য কিছু লিমিটিং ফ্যাক্টর হতে পারে। আর সি তে কি লাইট লিমিটিং ফ্যাক্টর? বলছে হ্যাঁ নো স্যার, সি তে একদম লিমিটিং ফ্যাক্টর নয়। কেন? স্যার লাইট বাড়ার সাথে সাথে ফটোসিনথেসিস বাড়েই, ফটোসিনথেসিস যদি না বাড়ে আমি বুঝবো কি করে লিমিটিং ফ্যাক্টর? সো এইরকম ভাবে গ্রাফটা, এটা কার্বন ডাইঅক্সাইড দিয়েও দিতে পারতো একই গ্রাফ, লাইট ইন্টেন্সিটিকে কেটে দিয়ে CO2 দিয়েও করতে পারে, CO2 দিয়ে কেটে দিয়ে ওয়াটার দিয়েও করতে পারে, যা খুশি